ওকে, উই আর লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এন্ড ওয়েলকাম টু a new live class from ACC 2021 short syllabus crash course brought to you by 10 Minute School। এবং আমাদের সাথে আজকে আছেন our prestigious teacher, our instructor ইমরান মুস্তফা ভাই, এবং তার সাথে আমি আছি তোমাদের হোস্ট রিফাত। আজকের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান, এবং আজকের টপিক হচ্ছে ভৌত রাশি এবং তার পরিমাপ। এবং আজকের ক্লাসের পর আশা করি সবার এই অধ্যায় বিষয়ে সবকিছু ধারণা হয়ে যাবে, এবং সবার এর বাইরেও থাকছে এর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ এবং ফাইনাল গাইডলাইন। সো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব যাতে সবাই মিলে একসাথে ক্লাসটি করতে পারি, এবং তোমরা এতক্ষণে কমেন্ট করতে থাকো যে তোমরা কোন জায়গা থেকে ক্লাস করছো এবং কোন স্কুল থেকে ক্লাস করছো। তো আমরা কিছুক্ষণ পরে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো। জামিরুল ইসলাম সফল বগুড়া, আরফান আহমেদ বাজিদ বরিশাল, অনেকেই কমেন্ট করছো। আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। ফাতেমা সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে, নাফিসা শিকদার ঢাকা, আসমা আক্তার আলিদ ক্যাডেট স্কুল, আই এম ফ্রম গাজীপুর, আহ, ফারজিয়া খানম কটিবাড়ি পাইলট গার্লস হাই স্কুল কিশোরগঞ্জ। হ্যাঁ, অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছো, সো কিপ কমেন্টিং এন্ড আমরা সবাই একসাথে হলে আমরা ক্লাসটি শুরু করবো আর কি। হ্যাঁ ভাইয়া, আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরান মুস্তফা, তোমাদের সাথে আছি। আজকে আমাদের এসএসসি ফিজিক্স সাবজেক্টের উপর প্রথম অধ্যায় যেটা ছিল, অলরেডি তোমরা একটা ক্লাস করে এসেছো, চ্যাপ্টার 1 ভৌত রাশি ও তার পরিমাপ। এবং এই চ্যাপ্টারের যে বেসিক গুলো ছিল এবং থিওরি গুলো ছিল, সেই থিওরি গুলো তোমাদের আহসান স্যার সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং খুব সুন্দর একটি ক্লাস করেছো তোমরা। তো সেই ক্লাসের উপর বেস করে আজকে আমাদের এই চ্যাপ্টারের উপর দ্বিতীয় ক্লাস বা শেষ ক্লাস বলতে পারো। অলরেডি তোমরা জানো যে তোমাদের এই চ্যাপ্টারের সিলেবাসটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, অনেক টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরেও আসলে কিছু জিনিস না পড়লেই নয়, এবং কিছু জিনিস যেটা আমাদের সিলেবাসে আছে সেটা তো আমরা অবশ্যই পড়বো। এবং তার উপর বেস করে যেটা বললাম, আজকে আমাদের ফাইনাল ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা কিছু সলভ করব। এবং তোমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে বা কোনো থিওরিতে এখনো যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের সাথে আছি ইমরান মুস্তফা। আমি বর্তমানে বুয়েটে সিএসসি তে পড়াশোনা করছি। তো আশা করছি ক্লাসে তোমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপত্র নিয়ে আর কোনো ভবিষ্যতে আর কোনো কনফিউশন থাকবে না। এবং গত ক্লাসে তোমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ নিয়ে দেখেছো, এবং কিছু রাশি এবং সেই রাশিগুলোর মাত্রা কিভাবে প্রকাশ করা হয় সেই জিনিসগুলো দেখেছো। আজকে আমরা ত্রুটি থেকে শুরু করব। কিভাবে আমাদের যন্ত্র দিয়ে আমরা জানি, যখনই যেহেতু আমরা এখানে ফিজিক্যাল আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড देयर মেজারমেন্টস, পরিমাপ, কোনো কিছু পরিমাপ করতে হবে। তাহলে যখনই কোনো কিছু পরিমাপ করতে হয়, আমরা জানবো যে সেই পরিমাপের মধ্যে আমাদের হয়তো কোনো ধরনের ভুল হতে পারে। আর সেই ভুলটাকে আমরা বলছি আসলে ত্রুটি। এবং এই ভুলটা আসলে অবশ্যই তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন একটা ভুল হবে, তুমি তো ইচ্ছা করে আর ভুল করবা না। তুমি চাইবা যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে বা যে কোনো কিছুর মান বের করতে গেলে, পরিমাপ করতে গেলে একদম অ্যাকুরেটলি যাতে রেজাল্টটা আসে। বা দেখা যায় বিভিন্ন দৈব কারণে বা তোমার কিছু মিস্টেক্স এর কারণে বা যান্ত্রিক কিছু ত্রুটির কারণে দেখা যায় কিছু না কিছু এরর থেকেই যায়। তো সেই এরর গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমত আমরা গত ক্লাসের রিভিউ সেটা একটু দেখে ফেলি, যে গত ক্লাসে আমরা যা যা দেখেছিলাম। গত ক্লাসে মূলত আমরা দেখেছি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করা যায়।
এবং আমরা অলরেডি সূত্র জানি, সূত্রটি হচ্ছে L is equals to M plus V into VC। এবং এই সবগুলো রাশির পরিচয় আসলে তোমরা জানো, যেখানে আমরা বলতে পারি L হচ্ছে আমার ফাইনাল যেই দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব, অ্যাকুরেট যেটা দৈর্ঘ্য, ফাইনাল যে দৈর্ঘ্যটা সেটা। এম হচ্ছে আমরা বলতে পারবো মূল স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট। আমরা জানি আমাদের এই স্লাইড ক্যালিপার্স এর মধ্যে দুটো স্কেল থাকে, একটা ভেতরে এবং একটা বাইরে। তাহলে এই ভেতরের স্কেলটার পার্ট হবে এম। সেই পার্টটা কিভাবে নিব সেটা তোমাদের আহসান স্যার সুন্দর করে বলে দিয়েছে, তাও আমি জাস্ট একটু করে বলে দিই। এই যে আমাদের উপরে একটা স্কেল আছে, ছোট স্কেল, সেই স্কেলটাকে তো ডানে বামে সরাবো এবং আমরা এই কাঁটাটার মাঝখানে, দুইটা কাঁটার মাঝখানে আমাদের বস্তুটাকে রাখবো। তাহলে এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেল বলতে আমি ছোট স্কেলটা বোঝাচ্ছি। তাহলে ছোট স্কেলটা তো বড় স্কেলটার উপরে নড়ানো যায়। তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা আমাদের মূল স্কেল যে বড় স্কেলটা ছিল, সেই বড় স্কেলের যত দাগকে অতিক্রম করবে সেটাকে আমরা বলবো মূল স্কেলের পার্ট। তাহলে সেটাকে আমরা বলছি এম। দেন হচ্ছে আমাদের ভি এন্ড ভিসি। ভি সম্পর্কে তোমরা সবাই জানো, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। এবং এটা সম্পর্কে আমরা জানি ভার্নিয়ার সমপাতন বলতে আমরা বুঝি যে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলের কোন একটা দাগের সাথে একদম টোটালি মিলে যাবে, সেটাকে আমরা বলছিলাম ভার্নিয়ার সমপাতন। এবং ফাইনালি যে ভিসি যেটা ছিল সেটা ছিল ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করে সেটাও আমরা জানি। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার নিয়ম ছিল ভিসি ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারলাম এস বাই এন, যেখানে এস ছিল মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। নর্মালি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আমরা কি বলতে পারি, 1 মিলিমিটার হয়। তাহলে নর্মালি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1 মিলিমিটার ডিভাইডেড বাই এন। এন এর ভ্যালু কত হতে পারে? এন এর ভ্যালু হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের যতগুলো ভাগ সংখ্যা থাকে। নর্মালি ভাইয়া তোমাদের স্যার দেখিয়ে দিয়েছে যে নর্মালি ভার্নিয়ার স্কেলে 10টা দাগ কাটা থাকে, বাট এখন নর্মালি যেই আমাদের ল্যাবরেটরিতে যেই স্কেলগুলো ইউজ করা হয় সেই স্কেলগুলোতে মোটামুটি 20টা বা এর চেয়েও বেশি দাগ সংখ্যা বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এই এন এর ভ্যালু 10 হতে পারে অথবা 20 হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। এখন ভার্নিয়ার কনস্ট্যান্টের কাজটা কি ছিল ভাইয়া তোমাদের স্যার তোমাদেরকে বলে দিয়েছে। ভার্নিয়ার কনস্ট্যান্টের কাজ হচ্ছে কতটুকু সূক্ষ্মভাবে আমি আমার মেজারমেন্টটা নিতে পারবো, কতটুকু সূক্ষ্ম হবে। নর্মালি তোমরা যে প্রধান স্কেল ছিল সেই প্রধান স্কেলে 1 মিলিমিটার সবচেয়ে লোয়েস্ট ইউনিট ছিল 1 মিলিমিটার, এর চেয়ে ছোট তুমি মাপতে পারতা না, এর চেয়ে অ্যাকুরেটলি তুমি মাপতে পারতা না। বাট এখন দেখা যাবে ভার্নিয়ার স্কেল ইউজ করার কারণে তুমি এই 0.1 মিলিমিটার বা এই ভার্নিয়ার কনস্ট্যান্টের মান যত হবে তত দৈর্ঘ্য পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারবে। তাহলে জাস্ট আশা করি আমরা এই ফর্মুলাটা অলরেডি গত ক্লাসে তোমরা বুঝেছো, আজকে জাস্ট একটু করে রিভিউ করে দিলাম। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে L ইকুয়াল টু M প্লাস V ইন্টু VC, যেখানে L হচ্ছে আমার ফাইনাল দৈর্ঘ্য, M হচ্ছে আমরা বলেছিলাম প্রধান স্কেলের দৈর্ঘ্য বা প্রধান স্কেলের পার্ট বলতে পারি আমরা, এবং V হচ্ছে ভার্নিয়ার সমপাতন এবং VC হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, এরপর আমরা যাই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যে একটা এক্সাম্পল কেমন হতে পারতো, যে এখানে একটা মান, আমি যদি জিনিসগুলো মুছে দেই তাহলে আমরা বলতে পারবো যে এখানে একটা মান ছিল, যে একটা সত্যিকারের উদাহরণ কেমন হতে পারে 3 মিলিমিটার প্লাস 7 ইন্টু 0.1 মিলিমিটার। এবং এই ক্ষেত্রে 0.1 মিলিমিটার দেখে বুঝতেই পারতেছো, তোমাকে যদি এখানে 0.1 মিলিমিটার দিয়ে দেয়, তোমাকে বলা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার, তাহলে আমাকে বলো তো ভার্নিয়ার স্কেলের এই দাগ সংখ্যা কত হবে বা ভার্নিয়ার স্কেলে কতগুলো দাগ হবে? অবশ্যই তুমি বলে দিতে পারবা, কারণ তুমি ভিসি এর ফর্মুলাটা জানো। ভিসি ইজ ইকুয়ালস টু, যেহেতু তুমি জানো এস বাই এন, এবং ভিসি এর মানটা দেওয়া আছে 0.1, তাহলে 0.1 ইউজ করবো ভিসি এর জায়গায়। এস এর জায়গায় মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য, নর্মালি মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয় 1 মিলিমিটার, আমরা জানি। তাহলে এটা হচ্ছে 1 মিলিমিটার আর ডিভাইডেড বাই এন, তাহলে এন এর মানটাই আমি বের করতে চাবো। তাহলে এন ইজ ইকুয়ালস টু আসবে 1 বাই 0.1, which is তোমরা বলতে পারো আসলে 10। তাহলে এখান থেকে ভাইয়া, তোমাকে যদি কনস্ট্যান্টটা ওরা দেয়া থাকে, ওরা এই পেনের কালারটা চেঞ্জ করতে বলতেছে ভাইয়া। ওকে ফাইন, অবভিয়াসলি পেনের কালার চেঞ্জ করে দিচ্ছি, আমরা হয়তো তাহলে ব্লু কালারটা নিয়ে নিই। ফাইন, হ্যাঁ গ্রিন কালারটা হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা ফাইন, তাহলে আমরা দেখলাম যে ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি দেয়া থাকে, কখনো আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট দেয়া থাকে, সেটা দিয়ে কিভাবে আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কতগুলো ছিল সেটা বের করে নিয়ে আসলাম। তাহলে আশা করি এখানে জাস্ট আমি সামনে জাস্ট এখন যেহেতু আসছে এই জন্য বললাম, সামনে আমরা আরো দেখবো। তাহলে ফাইনালি আমরা একটা উদাহরণ দেখে ফেললাম এবং এই ফর্মুলাটা দেখে ফেললাম, যেটা আলটিমেটলি 3.7। এখন আমরা দেখবো স্ক্রু গজ। স্ক্রু গজের ফর্মুলা আসলে তোমরা অলরেডি পড়ে আসছো। স্ক্রু গজটা দিয়ে কি করা হয়,
ভার্নিয়ার স্কেল দিয়ে যেমন 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়, আমাদের স্ক্রু গজটা দিয়ে এর থেকেও বেশি সূক্ষ্মভাবে মাপা যায়, 0.01 মিলিমিটার। দ্যাট মিনস ধরো তোমাকে বলা হলো কোনো একটা বড় একটা কিছু মাপো, এবং বড় একটা কিছু বলতে আমি বললাম মিলিমিটার স্কেলে মাপো। বাট এখন যদি তোমাকে বলি যে এর চেয়েও এখন চিকন একটা তারের ব্যাসার্ধ তুমি মাপো, ব্যাস মাপো, একটা চুলের ব্যাস তুমি মাপো, তোমাদের স্যার বলেছে চুলের ব্যাসও মাপা যায়, বাট সেক্ষেত্রে সেটা একটু হার্ড হবে, কঠিন হবে। বাট ওই যে খুব চিকন চিকন জিনিসগুলোর ব্যাস মাপার জন্য আমরা স্ক্রু গজটা ইউজ করতে পারি। এবং স্ক্রু গজের ক্ষেত্রে তোমরা ফর্মুলা জানো, যে স্ক্রু গজের ফর্মুলা হচ্ছে, আমরা যদি একটু পুরোটাতে বের করি, স্ক্রু গজের ফর্মুলা হচ্ছে এল প্লাস এল ইন্টু এল সি। বা এখানে যদি তোমরা লেখাগুলো ক্লিয়ার দেখা না যায় তাহলে আমাকে বলতে পারো, আমি এখানেও দেখাই দিতে পারবো, এখানে দেখাই দিই, এটা বেটার হয়, মোটা করে দেখাই দিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি যে স্ক্রু গজের যে ফর্মুলা সেটা হবে আমাদের ডি ইজ ইকুয়ালস টু এল প্লাস এল ইন্টু এল সি। যেখানে এল কি ছিল, এল ছিল আগের মতো, আমরা জানি স্ক্রু গজের মধ্যে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে এরকম রৈখিক স্কেল এবং আরেকটা হচ্ছে বৃত্তাকার স্কেল। স্ক্রু গজের মধ্যে আমরা জানি দুটো স্কেল থাকে, একটা হচ্ছে রৈখিক স্কেল এবং একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তাহলে এই ডি ইজ ইকুয়ালস টু, ডি হচ্ছে ফাইনাল পার্ট বা ফাইনাল অ্যান্সার, ফাইনাল দৈর্ঘ্য, ফাইনাল ব্যাস। তাহলে ডি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এল প্লাস এল ইন্টু এল সি। যেখানে এল কি ছিল, আমাদের এখানে এল ছিল যে ওই যে রৈখিক স্কেলের পার্ট, বা বলতে পারো এই যে বৃত্তাকার স্কেলটা ঘুরে, আমরা জানি ঘুরে গেলে আস্তে আস্তে সে পেছন দিকে চলে আসে, আবার এইদিকে ঘোরালে আলটিমেটলি সে সামনের দিকে যায়। তাহলে এই যে আমাদের বৃত্তাকার স্কেলটা কতটুকু রৈখিক স্কেলের কত মানকে পার করে আসলো সেটাকে আমরা বলতে পারি এল। তোমরা অলরেডি দেখে আসছো স্যারের ক্লাসে এল। তাহলে এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। দেন আমাদের এল ইন্টু এল সি, এবং এখানে এল বলতে আমরা কি বুঝি, বা এখানে এল না দিয়ে এটা সি দিয়ে আই থিঙ্ক বেটার হইতো, সি দিলে বেটার হইতো। সি কি জিনিস, সি হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট। আমরা জানি বৃত্তাকার স্কেলে অনেকগুলো দাগ কাটা থাকে, এবং সেই দাগ নর্মালি 50টা হতে পারে, 100টা হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই সি হচ্ছে সেই বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের কততম দাগ আমার রৈখিক স্কেলের দাগকে অতিক্রম করেছে সেটা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, এবং এলসি যেটা ছিল, এলসি হচ্ছে আমরা বলতে পারি ন্যূনাঙ্ক। এলসি কে আমরা বলতে পারি ন্যূনাঙ্ক, বা এলসি কে কিভাবে বের করা যায়, এলসি বের করার নিয়ম হচ্ছে তোমরা অলরেডি জানো, এল ডট সি ইজ ইকুয়ালস টু আমরা আগের মতো বলতে পারবো যে এস বাই এন। যে ক্ষেত্রে এস ছিল কি, আমরা বলতে পারি যে প্রধান স্কেলের বা আমাদের রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা নর্মালি কত হয়, যেটা নর্মালি আমাদের হতে পারে 1 মিলিমিটার। এবং এন, এন হচ্ছে এই যে আমাদের বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হতে পারে, 100 বা 50 হতে পারে। তাহলে এখান থেকে তুমি যেটা পাবা 0.01 মিলিমিটার। তাহলে এবার এই রাশিটার সিগনিফিকেন্সটা কি, এই রাশিটার সিগনিফিকেন্স হচ্ছে তুমি আমাদের স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন 0.01 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেটলি মাপতে পারবা। তাহলে এখানে পার্থক্যটা চলে আসতেছে, আমাদের স্লাইড ক্যালিপার যেখানে 0.1 মিলিমিটার মাপতে পারতো অ্যাকুরেটলি, এখানে আমাদের স্ক্রু গজ 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারবে। এই কোশ্চেনটা তোমাদের প্রায়ই আসে, এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকে প্রায় ঘ নাম্বারের কোশ্চেনটা আসবে, যে কেন নর্মাল স্কেল বাদ দিয়ে বা কোন ক্ষেত্রে আমরা স্ক্রু গজ ইউজ করতে পারবো এবং কোন ক্ষেত্রে আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করতে পারবো। তাহলে যেখানে মাপটা অনেক সূক্ষ্ম হতে হবে, একদম অ্যাকুরেট হতে হবে, সেক্ষেত্রে আমরা স্ক্রু গজ ইউজ করতে পারবো, এবং যে ক্ষেত্রে আমাদের এত অ্যাকুরেট হওয়ার দরকার নেই সেক্ষেত্রে আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করতে পারবো। এবং এর চেয়েও যদি অনেক বড় দৈর্ঘ্য হয়, 1 মিটার, 2 মিটার, 5 মিটার, তাহলে সেক্ষেত্রে তো আমরা অন্য ধরনের স্কেল, বড় স্কেল ইউজ করবো, এই স্কেলগুলো আর ইউজ করা যাবে না। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরিমাপে যে ত্রুটি আছে সেটা। আমরা যেটা বলেছিলাম অলরেডি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রুটি দিয়ে শুরু হবে। তাহলে ত্রুটি বলতে আমরা কি বুঝি, ত্রুটি বলতে অলরেডি আমরা বলে আসছি যে আমাদের মান বের করার সময় যে ভুলগুলো হয় বা উল্টাপাল্টা যে মানগুলো আসে সেটাকে আমরা বলছি ত্রুটি, এবং সেটা অনেক রকমের হতে পারে। ত্রুটি অনেক রকম হতে পারে, যেমন আমরা এখান থেকে যদি একটু দেখি, পরীক্ষাগারে কোনো রাশির মান নির্ণয় করতে হলে পরিমাপ করতে হয়। পরিমাপ কখনোই নির্ভুল হয় না, এটা আমরা অলরেডি জানি। পরিমাপের সময় মূলত 4 ধরনের ত্রুটি দেখা যায়। তোমরা তোমাদের বইয়ের ত্রুটিগুলোর ক্লাসিফিকেশন নাই, জাস্ট বলা আছে ত্রুটি হয়, বাট আমরা আজকে একটু ক্লাসিফিকেশন গুলো দেখবো। যেহেতু সিলেবাসটা কম বাট তার ডেপথটা বেশি, তাহলে আমাদের একটু গভীরে যেতে হবে।
তোমরা ইভেন তোমাদের অ্যাডমিশন টেস্ট, কলেজে যখন অ্যাডমিশন দিবা, অনেক কলেজে অ্যাডমিশন টেস্ট হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই জিনিসগুলো আসতে পারে, ঠিক আছে, যে এই ত্রুটির যে ডেপথের ব্যাপারগুলো। সো যদি ত্রুটি নিয়ে আসে তাহলে ডেপথে যেতে পারে, তাহলে আমি এই জন্য ত্রুটি কত রকম হতে পারে সেই ক্লাসিফিকেশনটা আমি তোমাদের নিয়ে আসছি। তাহলে আমরা একটু দেখি। মূলত 4 ধরনের ত্রুটি দেখতে পাই। প্রথম ত্রুটিকে বলছি যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি বলতে কি বোঝানো হচ্ছে এখানে, যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই সকল যন্ত্রপাতিতে কিছু ত্রুটি থাকতে পারে। যেমন তুমি স্লাইড ক্যালিপার্স ইউজ করেছো, তুমি স্ক্রু গজ ইউজ করেছো, তাহলে এই যন্ত্রে কোনো ত্রুটি থাকতে পারে, ঠিক আছে। এই যন্ত্রে যে ত্রুটিগুলো থাকবে সেগুলোকে আমি বলছি যান্ত্রিক ত্রুটি। এবং সেই যান্ত্রিক ত্রুটিকেও আরো কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম দেখতে পাবো শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি ব্যাপারটা কি? শূন্য ত্রুটি ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা দেখেছিলাম যে যখন আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করি তখন স্লাইড মূল স্কেলের একটা শূন্য দাগ থাকে এবং তার উপরে যেই স্কেলটা বসানো থাকে ভার্নিয়ার স্কেল, তারও একটা শূন্য দাগ থাকে। নর্মালি সেই দুটো শূন্য দাগ কি একসাথে সমান করে রাখতে হয়। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ এবং মূল স্কেলের শূন্য দাগ একসাথে সমান করে রাখতে হয়। বাট এমন যদি হয় যে তুমি সমান রাখতে পারছো না, একদম কর্নারে নিয়ে আসার পরেও দুইটা সমান হচ্ছে না, একসাথে থাকতেছে না, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ হয়তো পেছনে চলে যাচ্ছে, নয়তো সামনে চলে যাচ্ছে, তুমি কখনোই চেষ্টা করো সমান আনতে পারতেছো না। প্রধান স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগকে একরকম অ্যালাইন করতে পারতেছো না, তাহলে এটাকে আমরা বলতে পারি শূন্য ত্রুটি। ঠিক আছে, যে শূন্য দাগ মিলতেছে না, তুমি চেষ্টা করো সবচেয়ে একদম ডানে নিয়ে আসছো, তাও মিলতেছে না, তাহলে যন্ত্রে একটা ত্রুটি আছে। এটা যন্ত্রের একটা ত্রুটি, তোমার তো ত্রুটি না, তুমি তো একদম সবার বাম পাশে নিয়ে আসছো উপরে যে স্কেলটা ছিল, তাহলে সেক্ষেত্রে এই ত্রুটিটাকে আমরা বলবো শূন্য ত্রুটি। পিছট ত্রুটি, এই ত্রুটিটা কি? এই ত্রুটিটা হচ্ছে যেই সকল যন্ত্রপাতি তোমার স্ক্রু এর মেকানিজম এর উপর বেস করে তৈরি করা হয়েছে, দ্যাট মিনস এই যে স্ক্রু ঘোরালাম সামনে গেল, স্ক্রু উল্টা দিকে ঘোরালাম পেছন দিকে চলে আসলো, বা তোমাদের বোতল থিওরি গত ক্লাসে স্যার তোমাদের পড়িয়েছে যে বোতলের ক্যাপটাকে আমরা যদি ঘোরাই তাহলে সে সামনে যায়, আবার উল্টো দিকে ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে সে পেছন দিকে চলে আসে। তাহলে এই যে স্ক্রু এর মেকানিজমের উপর বেস করে যে যন্ত্রগুলো তৈরি হয়, দেখা যায় সেই যন্ত্রগুলোতে তুমি যখন এরকম করে ঘোরাবা, যখন মানে লাগানোর জন্য ঘোরাবা বা এদিকে যাওয়ার জন্য ঘোরাবা, তখন যতটুকু যাবে, আবার উল্টো দিকে ঘোরালে ততটুকু আসে না, ঠিক আছে। দ্যাট মিনস সামনে পেছনে সমান যায় না। তুমি সম্পূর্ণ একটা প্যাচ ঘুরাইলা, সে ধরো 0.1 মিলিমিটার গেল, আবার তুমি সম্পূর্ণ একটা প্যাচ উল্টা দিকে ঘুরাইলা, সে 0.1 মিলিমিটার পেছন দিকে আসলো না, ঠিক আছে। তাহলে এই যে পেছন দিকে আসে না, নর্মালি সে যতটুকু সামনে যায় ততটুকু পেছনে আসে না, একই পরিমাণ ঘোরানোর কারণে, সেটাকে আমরা বলতে পারি পেছট ত্রুটি। লেভেল ত্রুটি বা আনুভূমিক রেখা ত্রুটি, এই ব্যাপারটা আসলে কেমন, যে বলতে পারো যে তুমি যখন আমাদের পৃথিবী তো সমান না, সব জায়গায় সমান না, এখন তুমি এইখানে যত ধরো 5 মিটার উচ্চতায় তুমি পৃথিবীর এখানে আছো, এখানে তুমি 5 মিটার উচ্চতা মাপলা, যে লেভেল করলা, এখন তুমি যদি কোন একটা বিল্ডিং এর উপর গিয়ে আবার 5 মিটার মাপো, তাহলে তো সেক্ষেত্রে ওই উচ্চতাটা আর এই উচ্চতাটা সমান হলো না, যেহেতু পৃথিবীর রেসপেক্টে লেভেল হলো না, একই দূরত্বে না, যদিও তুমি ওখানে মাটির উপরে ধরেছো, এখানে মাটির উপর ধরেছো। তাহলে লেভেল ত্রুটি বা আনুভূমিক রেখা ত্রুটিটা হচ্ছে এমন একটা ত্রুটি যেটা লেভেলিং জন্য হয়ে থাকে, পৃথিবীর যে লেভেলিং এর ব্যাপারটা সেক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। একটা জায়গায় একটু উঁচু এবং আরেকটা জায়গায় একটু নিচু, তাহলে সেক্ষেত্রে উঁচু জায়গায় তুমি যদি 10 মিটার মাপো আর নিচু জায়গায় তুমি যদি 10 মিটার মাপো, তাহলে দুইটা কি সেম হবে? অবভিয়াসলি সেম হবে না। তাহলে এটাকে আমরা বলছি লেভেলিং ত্রুটি। ভাইয়া, এই এই সবগুলো একটু ইংলিশ মিনিংটাও বলতেছে সবাই, মানে সবকিছু একটু ইংলিশ প্রনাউন্সিয়েশন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে আমরা ইনস্ট্রুমেন্টাল যে এরর সেটা বলতে পারি, এবং এটাকে জিরো এরর বলতে পারি, তারপর এটাকে আমরা স্ক্রু এররও বলতে পারো, ঠিক আছে। পেছর ত্রুটি যেটা যে স্ক্রু এর মেকানিজমের উপর ডিপেন্ড করে ত্রুটিটা হচ্ছে। লেভেল ত্রুটিকে লেভেলিং এরর বলতে পারি আমরা, বা হরাইজন্টাল লাইন এরর বলতে পারি। আচ্ছা, এরপর আমরা চলে আসি পরিমাপের আরো কিছু। আমরা তো বলেছিলাম যে ত্রুটি হচ্ছে টোটাল 4 প্রকার, ক্লাসিফিকেশন হচ্ছে 4টা। প্রথমটা দেখেছি, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর বা যান্ত্রিক এরর। এরপর আমরা চলে আসি অন্য ধরনের ত্রুটি, সেটা হচ্ছে পর্যবেক্ষণগত ত্রুটি, দ্যাট মিন্স অবজারভেশনাল এরর। তুমি কোনো কিছু অবজার্ভ করতেছো, দেখতেছো যে আমি দেখি জিনিসটা কেমন হচ্ছে, এটাকে আমরা বলছি অবজারভেশনাল এরর। এবং সেই অবজারভেশনাল ভাইয়া, এরর গুলো হতে পারে পিছর ত্রুটিটা অনেকে বোঝেনি। পিছর পিছর ত্রুটিটা। ত্রুটি আচ্ছা, অনেকে পিছর বোঝেনি। ত্রুটি, হ্যাঁ আবার বলি, যে সকল তোমার যন্ত্র স্ক্রু এর মেকানিজমের উপর বেস করে তৈরি,
যেমন আমরা স্ক্রু গজ কি করতাম, এই যে বৃত্তাকার স্কেলটাকে ঘোরাতাম, ঘোরালে এটা সামনের দিকে অগ্রসর হতো, রাইট? বৃত্তাকার ওই ছোট স্কেলটাকে ঘোরালে এটা সামনের দিকে আসতো, আবার উল্টা করে ঘোরালে পেছন দিকে চলে আসতো। তাহলে এই যে স্ক্রু এর মেকানিজম, ঘোরানোর কারণে সামনে যাচ্ছে, উল্টো দিকে ঘোরানোর কারণে পেছনের দিকে আসতেছে। তাহলে এই যে ঘোরানোর কারণে এটাকে আমরা স্ক্রু এর মেকানিজম বলতে পারি, স্ক্রু নীতি। তাহলে স্ক্রু এর মেকানিজমের কারণে, যেমন ধরো তুমি সামনের দিকে এক প্যাচ ঘোরালাম, তাহলে সে 1 মিলিমিটার সামনে আগালো। এখন তুমি আবার উল্টো দিকে একটা প্যাচ ঘোরালা, তাহলে সে পেছন দিকে অবশ্যই আসবে, কিন্তু দেখা গেছে পেছন দিকে সে আর আগের মতো 1 মিলিমিটার আসলো না। বুঝতে পারছো কথাটা? যে একবার ঘুরাইলাম সে 1 মিটার সামনে গেল, আবার উল্টো দিকে একবার ঘুরালাম সে 1 মিটার সামনে আসলো না, কম আসলো বা বেশি আসলো। তাহলে সামনের দিকে বা পেছনের দিকে যে কম বেশি আসা যাওয়াটা, এটাকে আমরা বলছি পেছট ত্রুটি। ঠিক আছে, এটাকে আমরা বলছি পেছট ত্রুটি। আচ্ছা, এরপর চলে আসি যে অবজারভেশনাল যে এরর গুলো, সেগুলো যে আমাদের পর্যবেক্ষণগত কি কি সমস্যা হতে পারে। অবজারভেশনাল এরর বলতে প্রথমত আমরা বলতে পারি ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি কেমন হতে পারে, বা পার্সোনাল এরর। হ্যাঁ, যে ম্যান টু ম্যান যেই এরর গুলো ভ্যারি করে, আমি মাপলাম আমি এক ধরনের মান পাইলাম, আবার আরেকজন মাপলো সে আরেক ধরনের মান পেল, তাহলে এটা আসলে কি ব্যক্তির উপর ডিপেন্ড করতেছে, পার্সনের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি ব্যক্তিগত ত্রুটি। প্রান্ত দাগ ত্রুটি। প্রান্ত দাগ ত্রুটি বলতে কি বুঝি, যেমন ধরো কোনো একটা প্রান্তিক মান আছে, একটা আমরা জানি প্রত্যেকটা স্কেলের দিকে শূন্য দাগ থাকে না, একটা প্রান্ত থাকে না। দেখা গেল অনেক সময় এই যে প্রান্তটা কি হয়ে যায়, একটু মুছে যায় না, প্রান্তের যে দাগ কাটা আছে জিরো দাগ, সেটা হয়তো মুছে যায় একটু। তাহলে সেক্ষেত্রে সেই প্রান্ত দাগটা মুছে যাওয়ার কারণে তুমি দেখা গেছে হয়তো একটু কম বেশি করে দাগ টানলা, এক্স্যাক্টলি জিরো থেকে টানতে পারলা না। ঠিক আছে, তাহলে এই ত্রুটিগুলোকে আমরা বলতে পারি প্রান্ত দাগ ত্রুটি, বা একদম এজের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটি। ঠিক আছে, যে এজের ওইখানে তোমার জিরো দাগ থেকে তোমার টানা উচিত ছিল, স্কেলে মাপ নেওয়া উচিত ছিল, তুমি জিরো থেকে মাপতে পারলা না, একটু কম বেশি হয়ে গেল এই যে। ঠিক আছে, ওইখানে দাগটা মুছে যাওয়ার কারণে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রান্ত দাগ ত্রুটি। লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি ব্যাপারটা কি? লম্বন ত্রুটি ব্যাপারটা হচ্ছে অনেকটা বলতে পারো যে লম্বালম্বি ভাবে আমি দেখতেছি, কোনো কিছু লম্বালম্বি ভাবে দেখতেছি। ঠিক আছে, তাহলে আমার কাছে মনে হবে যে এটা এরকম, বাট আমি যদি একটু বাঁকা করি, একটু নিচু হয়ে জিনিসটা দেখি, তাহলে হয়তো আমার কাছে জিনিসটা একটু বাঁকা মনে হবে না। যেমন ধরো আমরা বলতে পারি, একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি আমরা, লম্বন ত্রুটির ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখতে চাচ্ছি। লম্বন ত্রুটির ক্ষেত্রে এক্সাম্পলটা কেমন হবে সেটা। তাহলে লম্বন ত্রুটিটাই দেখে ফেলি। যেমন ধরো এটা তোমার স্কেল আছে, স্কেলে অবশ্যই দাগ কাটা থাকবে, অবশ্যই এখানে কিছু দাগ কাটা থাকবে। এখন তুমি ধরো বাঁকা করে তাকাইছো, এদিক থেকে তাকাইছো, একটা স্কেল আছে এখানে বা কোনো কিছুর মাপতেছো তুমি, এবং ধরো এটা হচ্ছে 5, 6, 7, 8 এরকম করে দাগ টানা আছে। যদিও তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, আমি একটু জুম করে লিখে দিই জিনিসগুলো সুন্দর করে। যেমন ধরো এখানে 5, 6, 7, 8 এরকম দাগ কাটা আছে। ঠিক আছে, এখন তুমি যখন বাঁকা করে তাকাবা, তখন দেখা যাবে নিচু করে তাকানোর কারণে তুমি এটার মান দেখেছো 6, এরকম করে তাকানোর কারণে তুমি মান দেখতেছো 6। আবার তুমি যদি সোজা করে তাকাও, একদম লম্বভাবে তাকাও, তাহলে তুমি কত মান দেখতে পাবা? ধরো একদম তুমি সোজা করে তাকিয়েছো, এভাবে সোজা করে তাকিয়েছো, তাহলে তুমি মানটা দেখতে পাবা 5। আবার তুমি যদি একটু উপর দিয়ে তাকাও, তাহলে তুমি হয়তো দেখতে পাবা মানটা 4। এই স্কেলটার দৈর্ঘ্যটা 4। তাহলে আমরা স্কেলের দৈর্ঘ্যটা মাপতে চাচ্ছি, এবং স্কেলের দৈর্ঘ্যটা মাপতে গিয়ে আমি দেখলাম যে আমি বিভিন্ন দিক থেকে তাকানোর কারণে এটার মান বিভিন্ন রকম পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলতেছি লম্বন ত্রুটি। তুমি হয়তো এদিক থেকে তাকাচ্ছ, হয়তো এদিক থেকে তাকাচ্ছ, নয়তো এদিক থেকে তাকাচ্ছ। তাহলে নর্মালি নিয়মটা কি? নর্মাল নিয়ম হচ্ছে একদম লম্বভাবে তাকাতে হবে, রাইট? কোনো কিছুকে মাপটা দেখার জন্য তোমাকে একদম লম্বভাবে দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে অ্যাকুরেট হবে। তাহলে এই লম্বভাবে না দেখার কারণে, পারপেন্ডিকুলার দিকে না তাকানোর কারণে তুমি যদি বাঁকা করে তাকাও বা এদিক থেকে তাকাও, তাহলে মানটা এরর হতে পারে, একটু ভুল হতে পারে। দ্যাট ইজ আওয়ার লম্বন ত্রুটি। আচ্ছা, আই থিঙ্ক লম্বন ত্রুটিটা হয়ে গেছে। এরপর যদি আমরা দেখি সূচন ত্রুটি, তাহলে সূচন ত্রুটি ব্যাপারটা হচ্ছে বলতে পারো যে সূচক, আমাদের যেই ভ্যালু গুলো দেয়া থাকে, যেমন যে কোনো তুমি এক্সপেরিমেন্ট করার সময়
অনেকগুলো সূচক দেখতে পাবা, হ্যাঁ, কাটা দেখতে পাবা, কাটার মধ্যে অনেকগুলো মান্থ দেয়া থাকে। তো দেখা যায় যদি কখনো এটা আলোকীয় বেঞ্চে নরমালি হয়, তোমরা এখনো জানো না আলোকীয় বেঞ্চের এক্সাম্পলও তোমরা এখনো কিছুই জানো না, ঠিক আছে। আলোকীয় যে পরীক্ষাগুলো করা হয় ওখানে এই সূচন ত্রুটি নামে একটা ত্রুটি আছে, সেটা হয়। তো সেটা আপাতত তোমাদের জন্য জানারও দরকার নাই, এবং ওইটা পরে উপরের লেভেলে এইচএসসিটাও তোমরা পড়বা না। তো সেক্ষেত্রে জাস্ট জেনে রাখো সূচন ত্রুটিটা আমাদের পর্যবেক্ষণগত বা অবজারভেশনাল এররের মধ্যে পড়ে। সো দ্যাট যদি তোমার কাছে এমসিকিউ আসে, নরমালি এমসিকিউ আসবে, তোমাকে কখনোই সংজ্ঞা আসবে না যে সূচন ত্রুটি কাকে বলে, বিকজ তোমরা এখন এগুলো পাও নাই। বাট যেটা আসতে পারে দ্যাট ইজ এটা কোন টাইপের ত্রুটি। সো তোমরা ডেফিনেশনের থেকেও আই থিঙ্ক তোমাদের যে ক্লাসিফিকেশনটা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো সূচন ত্রুটি হয়ে গেল। পরিবেশগত ত্রুটি, পরিবেশগত বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে, যে তুমি এখন ঘরে আছো, এখন এক ধরনের এরর পাচ্ছ, আবার তুমি বাইরে গেছো, বা তুমি বাংলাদেশে আছো, তুমি এখন হয়তো আটলান্টিক মহাসাগর চলে গেছো, ঠিক আছে, তাহলে তুমি ওখানে তো অনেক শেপ, তো অবভিয়াসলি এই পরিবেশের তারতম্যের কারণে হয়তো কিছু একটা এরর পাওয়া যাবে। দ্যাট ইজ অলসো আওয়ার অবজারভেশনাল এরর। ফাইন, এরপরে আমরা চলে আসি এলোমেলো ত্রুটি, ঠিক আছে, বা র্যান্ডম যে আমাদের এরর আছে। এলোমেলো ত্রুটিটা ব্যাপারটা কি, যে বিভিন্ন ধরনের জানা অজানা কারণে যন্ত্রের পাঠে এক এক ধরনের ত্রুটি দেখা যায়, এটাকে আমরা বলি এলোমেলো ত্রুটি। বিভিন্ন ধরনের জানা অজানা কারণ, এটা যে কোনো ধরনের ত্রুটি হতে পারে, ঠিক আছে। এলোমেলো ভাবে যে ত্রুটিগুলো হয়েছে উল্টাপাল্টা করার কারণে, সেটাকে আমরা বলছি এলোমেলো ত্রুটি। এবং ফাইনালি পুনরাবৃত্তিক ত্রুটি বা ব্যবস্থাগত ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটি বলতে কি বুঝতেছি, একাধিক ক্রমে নেয়া বেশ কয়েকটি পরীক্ষা পাঠের প্রত্যেকটিতে একই পরিমাণ ত্রুটি পরিলক্ষিত হলে তাকে পুনরাবৃত্তিক ত্রুটি বলে। তাহলে তুমি যখন ল্যাবরেটরিতে দেখবা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে হয়, তখন কিন্তু একটা মান বারবার নিতে হয়, বিভিন্ন ক্ষেত্রে মান নিতে হয়। এখন যদি তুমি দেখো যে বারবার তোমার এররটা একই পরিমাণ এরর আসতেছে, বারবার তোমার এরর 0.5 মিটার বা 0.5 মিলিমিটারই হচ্ছে, ঠিক আছে, কম বেশি, তাহলে সেক্ষেত্রে যে এররটা রিপিট করে দ্যাট ইজ আওয়ার রিপিটেশনাল এরর বা পুনরাবৃত্তিক ত্রুটি। তাহলে মোটামুটি জাস্ট আমরা ক্লাসিফিকেশন গুলো পড়লাম যে 4 টাইপের ত্রুটি হতে পারে। একটা ছিল আমাদের ইনস্ট্রুমেন্টাল এরর, একটা ছিল আমাদের অবজারভেশনাল এরর, একটা হচ্ছে আমাদের এলোমেলো বা র্যান্ডম এরর, এবং এটাকে আমরা বলছি রিপিটেশনাল এরর। এখন আমরা দেখবো যে সত্যিকারে এই পুরো ত্রুটির এই থিওরিটা যেটা পড়লাম সেটার উপর বেস করে কিছু পয়েন্ট আমরা দেখবো। নর্মালি ত্রুটি বলতে আমরা বুঝছি একই রাশির বিভিন্ন ধরনের মান পাওয়াকে বলা হচ্ছে পরিমাপের ত্রুটি। একই রাশির বিভিন্ন মান পাওয়াকে আমরা বলছি ত্রুটি। নেক্সট পয়েন্টটা বলতে পারি পরিমাপের প্রধান লক্ষ্য ত্রুটি কমিয়ে পরিমাপ করা। আমরা যখনই কোনো কিছু মেজার করি তখন আমাদের মানে প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ত্রুটিটা সবচেয়ে লোয়েস্ট রাখতে পারি, এরও চাই না আমরা। পরিমাপের যন্ত্রের দ্বারা সৃষ্ট ত্রুটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যেমন এটা বলতে পারে তোমাকে, হ্যাঁ, যন্ত্রের দ্বারা ত্রুটিকে কোন ত্রুটি বলে, এটা কোন কোন ক্লাসিফিকেশন আন্ডারে পড়ে। যন্ত্রের ত্রুটিকে অবভিয়াসলি যান্ত্রিক ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এররই বলা হবে। ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, স্ফেরোমিটারে শূন্য দাগ ত্রুটি ঘটে। দেখছো এই যে শূন্য দাগ ত্রুটিটা এখানে কিন্তু মানে কোন কোন স্কেলের ক্ষেত্রে ঘটে। তোমাদের যেই দুটা জানো, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, তোমরা মোটামুটি তিনটা জানো। এই তিনটার ক্ষেত্রে জানি, স্ফেরোমিটার তোমরা এখনো জানো না, স্ফেরোমিটার আপাতত দরকারও নাই। বাট এই তিনটার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, এদের মধ্যে কিন্তু শূন্য দাগ ত্রুটি ঘটবে, ঠিক আছে। আমাদের যে জিরো মার্ক করা লাইনটা আছে সেই লাইনটা হয়তো আমার মেইন স্কেলের জিরো লাইনের সাথে অ্যালাইন্ড নাও হতে পারে। তাহলে এই যে ভার্নিয়ার স্কেল যেটা ছিল, যেটাকে নড়াচড়া করাতে পারতাম, এটা শূন্য দাগটা আমার প্রধান স্কেলের শূন্য দাগের সাথে অ্যালাইন্ড নাও হতে পারে, তারা এরকম দূরে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি শূন্য ত্রুটি, জিরো এরর। এবং এই জিরো এররটা কোথায় কোথায় হতে পারে, অবভিয়াসলি ভার্নিয়ার স্কেলে হতে পারে, আমাদের স্লাইড ক্যালিপার্সও হতে পারে, আমাদের স্ক্রু গজের মধ্যেও হতে পারে। ফাইনালি ব্যক্তিগত ত্রুটি হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি। ওই যে আমি তোমাকে বলছিলাম যে ক্লাসিফিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে এখানে তোমাকে বলে দিল যে ব্যক্তিগত ত্রুটি, পার্সন টু পার্সন ভ্যারি হওয়ার কারণে যে ত্রুটি এররটা হয় সেটা আসলে কোন ক্লাসিফিকেশনের আন্ডারে, অবভিয়াসলি দ্যাট ইজ আন্ডার আওয়ার অবজারভেশনাল এরর বা পর্যবেক্ষণ করার ত্রুটির মধ্যে এই ব্যক্তিগত ত্রুটিটা পড়বে। ফাইন, সাধারণত আলোকীয় বেঞ্চে সূচক ত্রুটি ঘটে। এই যে আমি তোমাকে বলছিলাম যে আলোকীয় বেঞ্চে বা আলো নিয়ে পরীক্ষা করার জন্য একটা যন্ত্র আছে, সেটাকে আমরা বলি আলোকীয় বেঞ্চ। সেই বেঞ্চে যে ত্রুটিটা হয় সেটাকে বলা হয় সূচক ত্রুটি। এখন আমি যদি তোমাকে বলি সূচক ত্রুটিটা আসলে কোন ক্লাসিফিকেশন আন্ডারে পড়ে, সেটা কি বলবা?
সেটা অবভিয়াসলি আমাদের অবজারভেশনাল এররের মধ্যে পড়বে। তাহলে এটা জাস্ট মনে রাখো, অবজারভেশনাল এররের মধ্যে সূচক ত্রুটিটা পড়বে। এলোমেলো ত্রুটি কখনোই পুরোপুরি দূর করা যায় না। ওই যে আমরা র্যান্ডম এরর দেখতে পাচ্ছিলাম, র্যান্ডম এরর সম্পর্কে জানছিলাম। তাহলে র্যান্ডম এরর হচ্ছে এমন একটা এরর যেটা কোনো সময়ই কমপ্লিটলি তুমি দূর করতে পারবা না, কিছু না কিছু র্যান্ডম এরর তোমার থাকবেই। এবং আমরা বলছি যে ত্রুটি একাধিকবার ঘটে তাকে ধ্রুব ত্রুটি বলে, কনস্ট্যান্ট এরর। ওই যে আমরা 4 নম্বর পয়েন্ট দেখেছিলাম, কনস্ট্যান্ট এরর। ঠিক আছে, যে সবসময় একই এরর আসতেছে, তাহলে সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট এরর। আর ফাইনালি এই সবকিছু ত্রুটি বর্জন করার একমাত্র উপায় হচ্ছে তোমাকে একটু মোর কেয়ারফুল হতে হবে। ইউ নিড টু বি মোর কেয়ারফুল। ঠিক আছে, সচেতন থাকা জরুরি। এখন আমরা কিছু ফর্মুলা দেখবো যে ত্রুটি কিভাবে বের করা যায়। মূলত প্রথমে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি বলতে আমরা কি বুঝি? নর্মালি তোমরা জানো যে তোমরা অলরেডি বইয়ের ম্যাথগুলো কিন্তু করে আসছো আশা করি। হ্যাঁ, বইয়ের ম্যাথে দেখবা বলা হচ্ছে যে তোমার মিটার স্কেল দিয়ে তুমি কিছু মেপেছো, তুমি কতগুলো মান পেয়েছো, যে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার কিছু মান পেয়েছো। এই মানগুলো যখন পেয়েছো সেই স্কেলটার মধ্যে সর্বনিম্ন একক হচ্ছে সেন্টিমিটারে দাগাঙ্কিত, মানে সর্বনিম্ন যে ইউনিটটা স্কেলের মধ্যে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে বলা হবে যে তুমি যখন চূড়ান্ত ত্রুটিটা মেজার করবা তখন তোমাকে এখানে একটা এরর দিয়ে দিতে হবে, নিজে থেকে দিয়ে দিতে হবে। এবং সেই এররটা কেমন হবে? সেটা হবে সর্বনিম্ন মান, এই যে ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2। তাহলে আমি এখানে কি বলছি, যেমন তোমাকে বলা হলো, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, তোমাকে বলে দিলাম যে তুমি তোমাদের বইয়ের এক্সাম্পল হুবহু না, যে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এই তিনটা ভ্যালু তুমি মেজার করেছো তোমার স্কেল দিয়ে, এই তিনটা ভ্যালু তুমি মেজার করেছো। এখন তোমাকে বলা হলো এই স্কেলটার যে সর্বনিম্ন একক, সর্বনিম্ন সবচেয়ে ছোট যে দাগ আছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে 1 সেন্টিমিটার করে, তাহলে তুমি কি করতে পারবা, এই যে তুমি এরর ক্যালকুলেশন করবা কতটুকু ভুল হতে পারে, সেটা হতে পারে এই পরিমাপযোগ্য ক্ষুদ্রতম মান, সবচেয়ে লোয়েস্ট ইউনিট ডিভাইডেড বাই 2। দ্যাট মিন্স তোমার মানটা হতে পারে, তুমি যেটা 10 সেন্টিমিটার মেপেছো সেটা হতে পারে তোমার 9.5 সেন্টিমিটার সর্বনিম্ন, আর সর্বোচ্চ হতে পারে 10.5 সেন্টিমিটার। তাহলে এররটা কত হতে পারে? প্লাস মাইনাস ক্ষুদ্রতম মান ডিভাইডেড বাই 2। সবচেয়ে ক্ষুদ্রতম, ওই স্কেলের ক্ষুদ্রতম মানটা ছিল 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারের যে অর্ধেক, দ্যাট মিন্স 0.5 সেন্টিমিটার, সেই 0.5 সেন্টিমিটার কম বেশি হতে পারে। তাহলে ওই 0.5 সেন্টিমিটারটা হচ্ছে আমাদের ত্রুটির আন্ডারে যাবে। ঠিক আছে, চূড়ান্ত ত্রুটির আন্ডারে যাবে। এখন যদি এমন হয় যে তুমি মিটার স্কেলে, অনেক বড় একটা স্কেলে মেপেছো এবং সেই স্কেলে ক্ষুদ্রতম একক হচ্ছে 1 মিটার, 1 মিটার ধরো, 1 মিটার সাপোজ আমি চিন্তা করতে পারি, তাহলে সেই 1 মিটারের ক্ষেত্রে তুমি যে মাপটা পাবা ফাইনালি যে 100 মিটার, তাহলে সেই 100 মিটার থেকে আমার সর্বনিম্ন মান বা এরর কত হতে পারে? এরর হতে পারে তার যে ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ছিল, মানে 1 মিটার, তাহলে 1 মিটারের অর্ধেক, দ্যাট মিন্স 0.5 মিটার। এখন তোমার স্কেলের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এখন নতুন একটা স্কেল, যে স্কেল তুমি নিজে আবিষ্কার করেছো, সেই স্কেলের সবচেয়ে লোয়েস্ট যে ইউনিট সেটা হতে পারে, ধরো তোমার ক্ষেত্রে তুমি ধরলা যে 6 মিলিমিটার, সবচেয়ে ছোট যে একক সেটা হচ্ছে 6 মিলিমিটার তোমার স্কেলে, তুমি নতুন একটা স্কেল বানিয়েছো। এখন সেই স্কেল দিয়ে মেপে তুমি হয়তো কয়েকটা মান বের করেছো, যেটা হতে পারে ধরো 50 মিলিমিটার, সেটা হতে পারে কতগুলো মান নিয়েছো তুমি, হ্যাঁ তুমি নিয়েছো 60 মিলিমিটার, তুমি নিয়েছো 70 মিলিমিটার। তাহলে এই যে মানগুলো, এটা কিন্তু অ্যাকচুয়াল মান, তুমি মেজার করেছো 50, 60, 70। এই 50, 60, 70 এর মধ্যে এরর কত হতে পারে? এরর হতে পারে ওই যে তুমি সর্বনিম্ন যে ইউনিটটা তোমার স্কেলের মধ্যে, যেটা হচ্ছে 6 মিলিমিটার, সেটা ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত আসবে? 6 মিলিমিটার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 3 মিলিমিটার। তাহলে সেক্ষেত্রে তোমার ভ্যালুটা, তুমি যে মানগুলো নিয়েছিলে, সেটা আসলে এরর কেমন হতে পারে? প্লাস মাইনাস 3। তাহলে 50 মিলিমিটারটা এটা হয়ে যেতে পারে আমার 47
মিলিমিটার অথবা 53 মিলিমিটার। এররটা তো বুঝতে পারছো যে আমরা এরর কিভাবে ক্যালকুলেশন করি। এরর ক্যালকুলেশন করি যে তোমার স্কেলে সবচেয়ে ছোট যে এককটা আছে সেটা ডিভাইডেড বাই 2 দিয়ে, সেটা ডিভাইডেড বাই 2 দিয়ে, যদি অন্য কিছু বলা না থাকে, জাস্ট বলা আছে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে এই 1 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার যত দেয়া থাকুক। সূত্র হচ্ছে ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2। এন্ড দেন ফাইনালি যদি আমি চূড়ান্ত ত্রুটি অন্যভাবে বের করতে চাই, সেটা বের করার নিয়ম হবে কি, মূল মান ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। এখন মূল মান ডিভাইডেড মাইনাস পরিমাপকৃত মান, এটা আমরা অ্যাপ্লিকেশন যখন দেখবো তখন এটা এক্স্যাক্টলি বুঝবো। এন্ড ফাইনালি এটার কোনো আমাদের যে একক যেটা থাকবে চূড়ান্ত ত্রুটির একক হচ্ছে মূল রাশি যে একক সেটাই। আর এর পাশে আপেক্ষিক ত্রুটি আছে। আপেক্ষিক ত্রুটি বলতে কি বুঝি বা সেটার ফর্মুলাটা এখানে লিখে দিয়েছি। সেটা ফর্মুলাটা কি, সেটা ফর্মুলাটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। ধরো তুমি কোন একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি জানো যে 10 মিটার, 20 মিটার, 30 মিটার, তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি জানো। এখন তোমাকে বলা হলো তার আয়তন বের করো, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলে আয়তন হয়ে চলে আসতেছে। তাহলে v ইকুয়াল টু আয়তন, v ইকুয়াল টু আমি বলতে পারি 10 ইনটু 20 ইনটু 30 মিটার কিউব। এখন যদি এরর ক্যালকুলেশন করতে বলে, হ্যাঁ, যে তোমাকে বলা হলো আপেক্ষিক ত্রুটিটা বের করো, আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এররটা কত হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, সেটাকে পরিমাপকৃত মান দিয়ে ভাগ করে 100% করলে তুমি আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাবা। আমরা একটু পরেই তার অ্যাপ্লিকেশনে গেলে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সামনের প্রবলেমে যাই। আই থিঙ্ক প্রবলেমে গেলেই জিনিসগুলো অ্যাপ্লিকেশন কিভাবে করবা সেই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমত আমরা এই প্রবলেমটা যদি একটু দেখি, একটা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 92 সেন্টিমিটার। একটা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 92 সেন্টিমিটার। তোমাকে বলা হলো ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত। তাহলে এই যে আপেক্ষিক ত্রুটি কথাটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে আপেক্ষিক ত্রুটি বের করার অলরেডি ফর্মুলা শিখে আসছি, ফর্মুলাটাকে মাথায় রাখি, তারপর এটা কিভাবে অ্যাপ্লিকেশন করবো সেটা দেখবো। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির ফর্মুলা, যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই তার মানে রিয়েল পরিমাপকৃত মানটা কত সেটা দেখি। তাহলে আমাদের বইয়ের যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 92 সেন্টিমিটার। তাহলে 92 সেন্টিমিটার তোমরা চাইলে যেটা করতে পারো যে আমরা 92 সেন্টিমিটার রেখে দিব, যেটা 92 সেন্টিমিটার আছে 92 সেন্টিমিটারই থাকুক, এটা হয়তো রাখতে পারো তোমরা, অথবা তোমরা চাইলে মিটারেও নিয়ে দিতে পারো। এখন তুমি যে কোনো ইউনিটে নিয়ে যাও, আলটিমেটলি এরর কিন্তু একই রকমই হবে। আপেক্ষিক এরর যখন তুমি বের করবা তখন তোমার মানটা একই রকম হবে, এখন তুমি যে কোনো ইউনিটেই বের করো না কেন। ঠিক আছে, তাহলে চলো আমরা কাজটা শুরু করে দিই। আমরা সেন্টিমিটারই রাখবো যেহেতু এখানে সবকিছু মোটামুটি সেন্টিমিটারে আছে। এবং এখানে খেয়াল করে দেখো, ওই যে তোমার ক্ষুদ্রতম এক ঘরের মান 1 সেন্টিমিটার দেওয়া আছে। এররের অন্য কোনো কথা বলা নাই, এরর সম্পর্কে অন্য কোনো কথা বলা নাই, জাস্ট বলা আছে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো তো, এই যে দৈর্ঘ্যটা পরিমাপ করলাম 92 সেন্টিমিটার, এই 92 সেন্টিমিটার এর সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কত হতে পারে। তাহলে সেটার জন্য বা চূড়ান্ত ত্রুটিটা বের করার জন্য আমরা বলছি নিয়ম হচ্ছে 1 সেন্টিমিটারের অর্ধেক। 1 সেন্টিমিটারের অর্ধেক, দ্যাট মিন্স 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা 1 সেন্টিমিটারের অর্ধেক যদি আগে বের করে নেই, সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্যটা হতে পারে আইদার 92.5 সেন্টিমিটার অথবা 91.5 সেন্টিমিটার। ঠিক আছে, তুমি মাপছো 92 সেন্টিমিটার, বাট যেহেতু এটার সর্বনিম্ন ইউনিট হচ্ছে 1 সেন্টিমিটার স্কেলটার মধ্যে, তাহলে এটার এররটা কতটুকু হবে, চূড়ান্ত এররটা কতটুকু হবে, প্লাস মাইনাস অফ তোমার ওই 1 ডিভাইডেড বাই 2 হাফ। তাহলে 1 সেন্টিমিটারের অর্ধেক বড় হয়ে যেতে পারে অথবা অর্ধেক ছোট হয়ে যেতে পারে। তাহলে আমরা সর্বনিম্ন মান বের করলাম আর এখানে সর্বোচ্চ মানটা বের করে নিলাম, দৈর্ঘ্যের সর্বনিম্ন মান সর্বোচ্চ মান। এখন যেহেতু এটা একটা বর্গাকার, তোমরা জানো বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়, মানে দৈর্ঘ্য স্কয়ার সেটাই তো হচ্ছে বর্গ। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করি। তাহলে আমরা বলতে পারবো ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য। এখন ক্ষেত্রফলের ম্যাক্সিমাম মান বের করি, মিনিমাম মানটা বের করে নিই। আমি ক্ষেত্রফলটা এইভাবে না দিয়ে আমি এইভাবে দেই।
এরিয়া ম্যাক্স, এরিয়ার ম্যাক্সিমাম মান, ক্ষেত্রফলের সর্বোচ্চ মানটা বের করবো। সেটা কত হতে পারে 91.5 ইন্টু 91.5 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আমি ক্ষেত্রফলের সর্বনিম্ন মানটা কত হতে পারে সেটাও বের করে নিয়ে আসি। এরিয়া মিনিমাম সেটা হতে পারে, আচ্ছা সরি আমরা মনে হয় ম্যাক্স মিনিমাম উল্টাপাল্টা করে দিয়েছি, এটা হবে মিনিমাম, যেহেতু 91 আমরা কমটা ধরতেছি, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে হবে সর্বোচ্চ মানটা নিয়ে যেটা পাবো সেটা 92.5 ইন্টু 92.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা সর্বনিম্ন একটা মান পেয়ে গেলাম ক্ষেত্রফলে, আর ক্ষেত্রফলের সর্বোচ্চ একটা মান পেয়ে গেলাম। আর যদি এররটাকে ক্যালকুলেট না করতাম তাহলে কত আসতো? তাহলে এররটাকে ক্যালকুলেট যদি আমরা না করতাম তাহলে নর্মাল এরিয়া আসতো কত? 92 ইন্টু 92 সেন্টিমিটার স্কোয়ার। এবং অবশ্যই অবশ্যই তোমরা ইউনিটের ক্ষেত্রে খেয়াল রাখবা। হ্যাঁ, অনেক সময় এটা অনেকে সেন্টিমিটারে দিয়ে দেয় অথবা মিটার স্কোয়ার দিয়ে দেয় ভুলের কারণে, বাট এই ভুলটা হলে কিন্তু পুরো 0 দিতে পারে টিচার চাইলে, ডিপেন্ডস অন টিচার। হ্যাঁ, তো আমরা এই ইউনিটটা একটু খেয়াল রাখবো, যে কোনো কিছু করার ক্ষেত্রে ইউনিটটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো। তাহলে এই যে এরিয়ার মানটা তুমি পেলা, তো আমি যদি ক্যালকুলেটরে বেরো করে ফেলি একবারে, তাহলে 92 ইন্টু 92 এটা আসবে হচ্ছে 8464 সেন্টিমিটার স্কোয়ার। আর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুগুলো যদি একটু নিয়ে আসি, 91.5 এর স্কোয়ার আসে হচ্ছে 8372.25 এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আসতে পারে কত দেখি, 92.5 স্কোয়ার। একটা ভ্যালু করে দিই, একটা ম্যাথ করে দিই টোটালি, তাহলে বাকি ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবে। 8556.25 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো আমি যেটা পেলাম, মিনিমাম একটা ভ্যালু পেলাম, ম্যাক্সিমাম একটা ভ্যালু পেলাম এবং এক্স্যাক্টলি একটা ভ্যালু পেলাম। ঠিক আছে, কোনো এরর না ধরে একটা ভ্যালু পেলাম। এরর ধরে সর্বনিম্ন কত হতে পারে সেটা বের করলাম, এরর ধরে সর্বোচ্চ কত হতে পারে সেটা বের করলাম। তাহলে এখন তোমার যে চূড়ান্ত এরর হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় এরর তুমি কোন দিকে পাচ্ছ, সবচেয়ে বড় এরর তুমি কোথায় পাচ্ছ। এখন এরিয়ার সাথে যদি আমি এরিয়ার মিনটা বিয়োগ করে দিই, আমি চূড়ান্ত এরর বের করছি, চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি কয়টা হতে পারে, একটা হচ্ছে মেইনটার সাথে তুমি ছোটটা বিয়োগ করবা অথবা মেইনটার সাথে তুমি বড়টা বিয়োগ করবা। তাহলে এখানে একটা এরর, এখানে একটা এরর, দুইটা এরর পাচ্ছি আমরা, দেখি নেই কোনটা। এবং সেই এররের মধ্যে সবচেয়ে বড়টা নিতে হবে তোমাকে। হ্যাঁ, সবচেয়ে ভুল বেশি কোথায় হতে পারে সেটা নিতে হবে তোমার, সেটা হবে চূড়ান্ত এরর। তাহলে চূড়ান্ত এরর আমরা বলতে পারি যে দুইটা বের করে দেখি আগে। হ্যাঁ, সবচেয়ে বড়টা থেকে অ্যাকুরেট এক্সাক্টটা বের করে বিয়োগ করে বের করি একটা, যে সেটা হচ্ছে 8556.25 মাইনাস 8464, যেটা আসবে কত একটু আমরা খেয়াল করে ভ্যালুটা বের করে দেখি, মাইনাস 8464, সেটা হচ্ছে 92.25, এটা আসতেছে 92.25। এটা হচ্ছে একটা এরর হতে পারে, যে আমি কি করলাম সবচেয়ে বড়টার সাথে আমার এক্সাক্টটা বিয়োগ করলাম। হ্যাঁ, এবার সবচেয়ে ছোটটার সাথে এক্সাক্টটা বিয়োগ করে আমি নিচের দিকে এররটা বের করব। অথবা আমরা বলতে পারি 8464 থেকে ছোটটা বিয়োগ করব সবচেয়ে, 8372.25, এটা বিয়োগ করলে কত আসে সেটা একটু আমরা দেখি, এটা নিচে নিয়ে যাই। তাহলে সেক্ষেত্রে 8464 মাইনাস 8372.25, দিস ইজ আওয়ার 91.75। এই যে দেখো, আলটিমেটলি ভুল তোমার কত হতে পারে, তুমি যদি সর্বোচ্চ মানটা নিতে পারো, সর্বোচ্চ মান, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ভুলটা হতো 92.25, আর যদি সর্বনিম্ন মানটা নেই তাহলে আমার ভুল হয় 91.75 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই চূড়ান্ত এররটা যখন তুমি বের করবা তখন তোমাকে কোনটা নিতে হবে, সবচেয়ে বড় ভুল যেটা সেটা নিতে হবে। সবচেয়ে বড় ভুল এখানে কোনটা, সবচেয়ে বড় ভুল আমার 92.25 যেটা, সেটা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল হতে পারে। তাহলে আমি বলতে পারবো আমার ফাইনালি আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর ইজ ইকুয়ালস টু আমাদের 92.25 ডিভাইডেড বাই এক্স্যাক্টলি যেটা ছিল 8464
ইন্টু 100%। এটা যেটা আসে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি 92.25 ডিভাইডেড বাই 8464 ইন্টু 100%, তাহলে 1.08 এরর। তাহলে মূলত এই পুরো কাজটা আমরা কি করলাম সেটা যদি একটু আলোচনা করি। আমার প্রথমে একটা দৈর্ঘ্য দেওয়া ছিল, সেই দৈর্ঘ্য দিয়ে আমি একটা নর্মাল ক্ষেত্রফল তো বের করতেই পারবো, সে নর্মাল ক্ষেত্রফলটা বের করলাম। আবার এখন যদি ভুল চিন্তা করি যে ভুল কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে, এবং সেই ভুলের সর্বোচ্চ মান দিয়ে সর্বোচ্চ ক্ষেত্রফল কত হতে পারে, আর ভুলের সর্বনিম্ন মান দিয়ে সর্বনিম্ন সবচেয়ে ছোট ক্ষেত্রফল কত হতে পারে। তারপর সেই দুইটা মান থেকে আমি সেখান থেকে সবচেয়ে বড় ভুলটা নিলাম, যে আমার সবচেয়ে বড় ভুলটাই আসল ভুল, চূড়ান্ত ভুল, এবং সেই চূড়ান্ত ভুলকে আমার আসল মানটা দিয়ে ভাগ করে 100% করলে আমি আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। তাহলে আমাদের আই থিঙ্ক এই দুইটা ফর্মুলারই কিন্তু এখানে ইউজ হয়ে গেছে। এখানে আমরা যখন এই ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2 এটা কখন দিব, যখন আমাকে সবচেয়ে ক্ষুদ্রতম একক দেয়া থাকবে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার যেটাই থাকুক না কেন, এবং সেই মানটা দিয়ে আমি কি করব যে একটা ত্রুটি বের করব, যে লোয়েস্ট মান হাইয়েস্ট মান কত, লোয়েস্ট এরর হাইয়েস্ট এরর কত, সবচেয়ে বড় এররটা নিব, আর সবচেয়ে বড় এরর হবে চূড়ান্ত ত্রুটি। সেই চূড়ান্ত ত্রুটিকে আমার রিয়েল মানটা দিয়ে ভাগ করে 100% করলে আমি আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এররটা পেয়ে যাব। আই থিঙ্ক আরেকটা ম্যাথ দেখলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা আরেকটা ম্যাথ দেখি। একটি আয়তকার বস্তুকে সেন্টিমিটার স্কেল দ্বারা পরিমাপ করা হচ্ছে। এখানেও তাহলে ওই কথাটাই বলে দিয়েছে। সেন্টিমিটার স্কেল মানে কি, এখানে ইনডাইরেক্টলি বলে দিয়েছে এই যে স্কেলটা দিয়ে মাপতেছো এই স্কেলে সবচেয়ে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে এটা আমরা এররের ক্ষেত্রে ইউজ করতে পারবো। এই যে প্লাস মাইনাস কতটুকু কম বেশি হবে সেটা এই ক্ষুদ্রতম এককের অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি যে 0.5 সেন্টিমিটার প্লাস মাইনাস হতে পারে। যে মানগুলো নিব সে মানগুলো 0.5 সেন্টিমিটার প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে। এরপর দেখলাম পরিমাপের দৈর্ঘ্য, কতগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। বলা হলো আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত। আই থিঙ্ক আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি তোমরা এখন নিজেরাও বের করতে পারবা। তাহলে আমরা দেখতে পারি যে দৈর্ঘ্যের সর্বনিম্ন মান সর্বোচ্চ মান কত হবে, প্রস্থের সর্বনিম্ন মান সর্বোচ্চ মান কত হবে, উচ্চতার সর্বনিম্ন মান সর্বোচ্চ মান কত হতে পারে। তারপর সেই সবগুলোর থেকে মিনিমাম 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 গুলো দিয়ে আমি সবচেয়ে মিনিমাম ক্ষেত্রফলটা বের করব। আবার সবগুলো মানে ম্যাক্সিমাম 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 গুলো দিয়ে আমি ম্যাক্সিমাম আয়তন বের করব। তারপর আমার রিয়েল আয়তন থেকে এই দুইটার বিয়োগফল আমি দেখবো যে এটা এটা এদিকে এরর কত, এদিকে এরর কত। সেই দুইটা এরর থেকে সবচেয়ে বড় এররটা আমি নেব, এবং সেই বড় এরর দিয়ে আমি যখন মূল ক্ষেত্রফল বা মূল যে আমার আয়তন যেটা আমি পেয়েছিলাম এক্স্যাক্টলি ভ্যালু, সেটা দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। জাস্ট আমি সিম্পল জাস্ট একটু বলে দিই। দৈর্ঘ্যকে ধরো আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, প্রস্থকে আমি ধরো কি দিব, যে কোনো একটা বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং উচ্চতাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে প্রথমে আমি এল ম্যাক্স এর মানটা বের করি, যেটা হবে কত, 10.5 সেন্টিমিটার সর্বোচ্চ মান, দৈর্ঘ্যের সর্বোচ্চ মান, ওই যে প্লাস মাইনাস 0.5 মিটার হবে, সেন্টিমিটার হবে। তারপর আমরা দেখি প্রস্থের বি এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, সেটা হতে পারে 9.5 সেন্টিমিটার। ঠিক সেমভাবে হাইটের ম্যাক্সিমাম মান কত হতে পারে, 8.5 সেন্টিমিটার। তাহলে সবগুলো সর্বোচ্চ মানটা আমি নিয়ে আসলাম। আবার এই পাশে সবগুলো সর্বনিম্ন মান নিয়ে আসি। এল এর মিনিমাম মান কত হতে পারে, 0.5 সেন্টিমিটার কম, দ্যাট মিন্স 9.5 সেন্টিমিটার। বি এর মিনিমাম মান কত হতে পারে, 0.5 সেন্টিমিটার কম, 8.5 সেন্টিমিটার। এবং হাইটের মিনিমাম মান কত হতে পারে, 7.5 সেন্টিমিটার। দ্যাট মিন্স ওই যে 0.5 সেন্টিমিটার এদিকে ওদিকে হবে, কারণ
ক্ষুদ্রতম একক হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এবার এই দুটো জিনিস দিয়ে আবার রিয়েল, এখানে আমি রিয়েলটা লিখি, হ্যাঁ, তাহলে জিনিসটা বোঝা যাবে। এক্স্যাক্টলি রিয়েল কত দেয়া ছিল? এটা ছিল 10 সেন্টিমিটার এল, বি ছিল 9 সেন্টিমিটার এবং আলটিমেটলি এইচ ছিল হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে একটা রিয়েল ভ্যালু নিলাম, একটা মিনিমাম ভ্যালু নিলাম, একটা ম্যাক্সিমাম ভ্যালু নিলাম। এবার আমি সবগুলো দিয়ে আয়তন ক্যালকুলেট করবো, একদম সহজ কথা। তাহলে ম্যাক্সিমাম মানগুলো দিয়ে যখন তুমি আয়তন ক্যালকুলেট করবা, এটা অবশ্যই ম্যাক্সিমাম আয়তন হবে না? তাহলে ভি ম্যাক্স এর মান কত হবে? সবগুলো মান গুণ করে দিব না? 8.5। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দেখে ফেলি। 10.5 ইন্টু 9.5 ইন্টু 8.5, তাহলে আমার এটা আসতেছে 847.875 সেন্টিমিটার কিউব। তাহলে এটা সবচেয়ে বড় বড় মানগুলো নিয়ে সবচেয়ে বড় আয়তনটা বের করে ফেললাম। ঠিক সেম ভাবে সবচেয়ে মিনিমাম আয়তনটা বের করে ফেলি। তাহলে ভি মিনিমাম, তাহলে এটা কত আসে দেখি? 9.5 ইন্টু 8.5 ইন্টু 7.5, দ্যাট ইজ আওয়ার 605.625 সেন্টিমিটার কিউব মিনিমাম মান। এবং ফাইনালি যে রিয়েল মানটা সেটা কত আসতো, যেটা ডেটা দেয়া আছে সেটা দিয়ে কত আসতো? 10, 9, 8, 720। তাহলে আমি আয়তনের 3টা মান পেলাম। তো এভাবে তুমি যদি এভাবে ভাগ ভাগ করে করো, আই থিঙ্ক তোমাদের ম্যাথটা করতে জায়গাও কম লাগবে, জিনিসটা বুঝতেও তোমাদের সুবিধা হবে। তাহলে ম্যাক্সিমাম আয়তন পেলাম, মিনিমাম আয়তন পেলাম, রিয়েল আয়তন পেলাম। তাহলে এখন আমি যেটা করব, রিয়েল আয়তনের সাথে পার্থক্য কতটুকু হয় সেটা দেখব। রিয়েল আয়তনের সাথে মিনিমামের পার্থক্য কতটুকু হয়, আবার রিয়েল আয়তনের সাথে ম্যাক্সিমাম আয়তনের পার্থক্য কতটুকু হয়। এই দুইটা পার্থক্যের মধ্যে বড় পার্থক্যটা আমরা নিব। এই দুইটা পার্থক্যের মধ্যে বড় পার্থক্যটা আমরা নিব। তাহলে এই দুইটা পার্থক্যের মধ্যে বড় পার্থক্যটা আমরা একটু নিয়ে নিই। তাহলে আই থিঙ্ক তোমরা একটু করতেই পারবা, বাট তাও আমি একটা করে দিই। হ্যাঁ, আরেকটা ম্যাথ করে দিই। তাহলে একটা পার্থক্য হতে পারে, একটা ডেল্টা ভি হতে পারে, তুমি নিজের মতো জাস্ট দুইটা ডেল্টা ভি নিয়ে আসো, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে যেটা করি যে রিয়েলটার সাথে মিনিমামটা বিয়োগ করি। তাহলে রিয়েল ভ্যালুর সাথে মিনিমামটা বিয়োগ করলে 720 মাইনাস 605.625, তাহলে এটা করলে কত আসে? 605.625, that is our 114.375 114.375 সেন্টিমিটার কিউব। আরেকটা ডেল্টা ভি কি হতে পারে? এবার সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুর সাথে রিয়েলটা বিয়োগ করে দিব। হ্যাঁ, ম্যাক্সিমাম আয়তনের সাথে রিয়েলটা বিয়োগ করে দেখি এটার পার্থক্য কতটুকু হয়। 847.875 মাইনাস তোমার 720, সো এটা আমাদের আসতেছে হচ্ছে, একবার যদি ভ্যালুটা লিখে দেই, 127.875। তাহলে এখানে খেয়াল করে দেখো এই দুটো মানের মধ্যে ম্যাক্সিমাম মান কোনটা, সবচেয়ে বড় ভুল কোথায় পাই? এটা এবং এটার মধ্যে সবচেয়ে বড় এররটা কোথায় হয়? সবচেয়ে বড় এররটা হচ্ছে নিচেরটা, না? 127.875 এটা। তাহলে এটাই হচ্ছে আমার চূড়ান্ত এরর। তাহলে দিস ইজ আওয়ার চূড়ান্ত এরর, চূড়ান্ত ত্রুটি। তাহলে আই থিঙ্ক চূড়ান্ত ত্রুটি নিয়ে ঝামেলা হওয়ার কথা না। চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্যটা, সবচেয়ে বড় পার্থক্যটা। তাহলে সবচেয়ে বড় পার্থক্যটা বা চূড়ান্ত ত্রুটি যদি আমি পেয়ে যাই, আই থিঙ্ক আমার কাজ শেষ। এখন জাস্ট আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে ত্রুটি পেয়ে গেলাম, আর রিয়েল ভ্যালু কত হওয়ার কথা সেটা জানি। তাহলে আপেক্ষিক ত্রুটি হবে, তাহলে আমরা এখানে আপেক্ষিক ত্রুটিটা নিচে দেখাই বক্স করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমার আপেক্ষিক ত্রুটিটা হবে আপেক্ষিক ত্রুটি, এটার মানটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি যেটা ছিল সেটা
127.875 ডিভাইডেড বাই রিয়েল মানটা কত, ভুল ছাড়া যে মানটা 720 ইন্টু 100%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাগ 720 ইন্টু 100%, দ্যাট ইজ আওয়ার 17.76, 17.76%। তাহলে এইভাবে তুমি যদি করো, তোমার জায়গাটাও কম লাগলো, তোমার বুঝতেও সুবিধা হলো, এবং ম্যাথটাও সুন্দর মতো হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। এবং কথা কম লিখবা, যতটা চেষ্টা করবা যে কথা কম লেখার। এখন থেকে প্র্যাকটিসটা করো, বিকজ তোমরা সামনে অ্যাডমিশন টেস্ট দিবা বা কলেজে পরীক্ষা দিবা, তারপরে আবার অ্যাডমিশন দিবা, তো সেই প্রিপারেশনটা এখন থেকে নিয়ে রাখো। আমার ক্ষেত্রে কিন্তু আমি প্রিপারেশন ক্লাস 9 থেকে নিয়েছিলাম। আমি বর্তমানে বুয়েটে আছি, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। আমি এমনিতেই আসিনি, হ্যাঁ, আমারও একটা উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যটা আমি কাজ করা শুরু করছিলাম ক্লাস 9-এর একদম জানুয়ারি 1 তারিখ থেকে। এবং তখন থেকে আমার ভিতরে টার্গেট ছিল যে আমাকে বুয়েটে চান্স পেতে হবে, বাই হুক অর বাই ক্রুক, যে করে হোক। সো আমি তোমাদের এনকারেজ করব, আই উড এনকারেজ ইউ টু মানে এখন থেকেই বি সিরিয়াস, মোর সিরিয়াস। এবং এখন থেকেই জিনিসগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপত্রের প্রতি বেশি তোমাদের যাদের আগ্রহ আছে, তারা ম্যাথমেটিক্যাল জিনিসপত্র নিয়েই ঘাটাঘাটি করবা, এসব প্রবলেম সলভ করবা, বিভিন্ন ধরনের বই ঘাটাবা, গাইড ঘাটাবা, কোন বইয়ে বা কোন গাইডে এক্সট্রা ম্যাথ আছে, অন্যরকম একটু ম্যাথ আছে, সেটাকে মার্ক করে রাখবা। এখন থেকেই ওই প্র্যাকটিসটা তোমাদের মধ্যে থাকা উচিত। আর যাদের ক্ষেত্রে মেডিকেলের হবে, টার্গেট হবে, বা ইউনিভার্সিটির টার্গেট হবে, তারা অবভিয়াসলি তো লাইন বাই লাইন আমরা পড়ে যাব এমসিকিউ এর জন্য। এবং এইসব ছোটখাটো ম্যাথ তো আসতেই পারে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বলো বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বলো, মেডিকেলেও কিন্তু ছোট ছোট কিছু ম্যাথ, একদম ছোট ম্যাথ আসতে পারে। ঠিক আছে, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে, ভার্নিয়ার কনস্ট্যান্টের পিচ এত বলতে কি বোঝায়, ঠিক আছে, এতর মান হলে মূল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, এই টাইপের ছোট ছোট কোশ্চেন গুলো তোমাদের চলে আসতে পারে। সো এখন থেকে তোমরা একটু সিরিয়াস হও, দেখবা এখন একটা গতি নিয়ে রাখলে তোমার এইচএসসি লেভেলটা খুব সুন্দর মতো চলে যাবে, ওই গতিতেই তুমি থাকতে পারবা। বাট এখন থেকে গতি না নিলে আলটিমেটলি এইচএসসিটাই তোমাকে আবার গতি নিতে আবার ওখানে সময় ওয়েস্ট হবে। এবং এখন যে বইটা এতটুকু দেখতেছো এইচএসসি তে, দেখবা এই পুরো বইটা হয়তো তোমাদের 9-10 এর পুরো বইটা হয়তো এইচএসসি একটা পার্টে ফিজিক্স প্রথম পত্রের ওই অর্ধেক হাইটের মধ্যে হয়ে গেছে। সো সামনে অনেক বিশাল পড়া আসতেছে, ভয়ের কিছু নাই। এখন থেকে জেনে রাখো, যেমন এখন তোমার যে জিনিসগুলো দেখছো, এটা কিন্তু এইচএসসি ফার্স্ট ফিজিক্সের চ্যাপ্টার 1 এর মধ্যে এটা অলরেডি সবকিছু আছে। এই যে ত্রুটিগুলো আমি পড়ালাম, এই সবকিছু কিন্তু ওই ফিজিক্সের ফার্স্ট পেপারের ওই অধ্যায়ে আছে, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আছে। তো এখন থেকে জিনিসগুলো জানা থাকলে তোমাদের জিনিসগুলো ইজিয়ার হবে, বিকজ অনেকে কলেজেও ভালো ভালো জায়গায় যেতে চাও, এবং তুমি এভাবে লাইন করে করলে আই থিঙ্ক কলেজে অ্যাডমিশন এভাবে লাইন করে করলে দেখবা যে সহজে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারটি নিয়ে আরেকটু আলোচনা করি, যে নরমালি এই চ্যাপ্টারে তাহলে কি কি কোশ্চেন থাকতে পারে। মূলত ভার্নিয়ার স্কেল দিয়ে ম্যাথ থাকতে পারে, ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করার ম্যাথ, আমরা অলরেডি ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপের ম্যাথ পারি। এখানে আরেকটা ম্যাথ আমি হয়তো দেখবো। স্ক্রু গজের ক্ষেত্রে একদমই সিম্পল, যে রৈখিক স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার স্কেলের ওই বৃত্তাকার স্কেলের পার্ট ইনটু তোমার লঘিষ্ঠ গণন। আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে মূল স্কেলের পার্ট যোগ আমার ভার্নিয়ার স্কেলের সমাপাতন ইনটু ভার্নিয়ার স্কেলের যে ধ্রুবক সেটা। এই দুইটা সূত্র কম বেশি ঘোরায় পেঁচায় বারবার আসবে, এবং সাথে সাথে এখানে কিছু আকৃতিগত তোমাদের সূত্র লাগতে পারে। যেমন তোমরা ম্যাথে করে আসছো কিন্তু, হ্যাঁ, তোমাদের ম্যাথে কিন্তু আছে যে গোলকের আয়তনের সূত্রটি 4/3 পাই আর কিউব। এখন সেই আয়তন দিয়ে পাই আর কিউব না দিয়ে সেখানে হয়তো তোমাকে ব্যাস দিয়ে আয়তনটা বের করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ব্যাস হচ্ছে আসলে কি 2D, মানে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে ওভাবে 4/3 পাই আর কিউবের জায়গায় আর এর জায়গায় আমার d/2 হবে যদি ব্যাস দেওয়া থাকে। ব্যালনের আয়তনের সূত্রগুলো তোমার লাগবে। ব্যালনের আয়তন, একটা ব্যালন যদি দেওয়া থাকে তোমার কাছে, সে ব্যালনের আয়তনের সূত্র কেমন হবে? আই থিঙ্ক এখানে মনে আছে এই ম্যাথটাতে, তাও আমরা যদি একটু বলি যে ব্যালন, তাহলে চিন্তা করে দেখো ব্যালনটা আসলে কেমন। ব্যালনটার এই অংশটা কি একটা বৃত্তাকার অংশ না? এই অংশটা একটা বৃত্তাকার অংশ না? তাহলে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কতটুকু হয় বলো তো? তোমরা জানো সবাই, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে সেই পাই আর স্কয়ারকে তুমি যদি এই ব্যালনের দৈর্ঘ্যটা দিয়ে গুণ করে দাও, এই যে দৈর্ঘ্যটা দিয়ে গুণ করে দাও, এই ক্ষেত্রফলটাকে তুমি যদি দৈর্ঘ্য দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পুরোটা আয়তন পেয়ে গেলে। তাহলে ব্যালনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ইনটু এল, একদম সিম্পল।
তাহলে এই যে ব্যালনের আয়তন বলো, ব্যালনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ব্যালনটাকে তুমি যদি কেটে ফেলো তাহলে এখানে তুমি কি দেখতে পাবা, একটা বৃত্তাকার অংশ দেখতে পাবা। সে বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা কি, পাই আর স্কয়ার। তারপর তোমরা আরো কিছু ফর্মুলা জানো, যেটা বললাম গোলকের আয়তন বের করা বা অন্যান্য ধরনের যেসব জ্যামিতিক ইগুলো আছে, আকৃতিগুলো আছে, সেই আকৃতিগুলো দিয়ে তোমাকে এরকম কিছু ম্যাথ থাকতে পারে। ইভেন আমরা যদি এখানে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা দেখি, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা অনেকে বাসায় পড়ো নাই, অনেকে হয়তো ফাঁকি দিয়েছো এই কয়েকদিন বা যতদিন ক্লাস হয়নি, কিছুই হয়নি, বাট যারা কিন্তু পড়েছে তারা কিন্তু এগিয়ে গেছে। তো তাদেরকে তোমাকে ক্যাচ করতে হলে অবভিয়াসলি এখন থেকে এফোর্টটা দিতে হবে। সিলেবাসটা যেহেতু কম, ইন ডেপথে গিয়ে আস্তে 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 আমরা পড়ে যাব। যথেষ্ট সময় আছে তোমাদের কাছে, যথেষ্ট সময় আছে, বাট জাস্ট অল ইউ নিড ইজ জাস্ট একটা কনস্ট্যান্ট স্পিড। হ্যাঁ, কনস্ট্যান্ট একটা রুটিন ফলো করবা, দেখবা যে কেউ তোমাকে আটকাতে পারবে না। প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসলে কেউ আটকাতে পারবে না তোমাকে, এখানে কোনো কিছুই নেই। সিম্পল জাস্ট একদম দুইটা সূত্র, বাইনারি স্কেলের সূত্র আর হচ্ছে স্ক্রু গজের সূত্র। এবং এই দুটোর মধ্যে প্যাচ লাগতে পারে কোথায়, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার সময় আর ওখানে লঘিষ্ঠ গণন বের করার সময়। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার নিয়ম কি, ক্ষুদ্রতম ভাগ, স্কেলের যে ক্ষুদ্রতম একক সেটা 1 মিলিমিটার হতে পারে, সেটা 1 সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার স্কেল হলে মিলিমিটার হবে, সেন্টিমিটার স্কেল হলে সেন্টিমিটার হবে। আর নিচে ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে সূত্র হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার S/n, উপরে হবে ক্ষুদ্রতম একক, নিচে হবে ভাগ সংখ্যা। লঘিষ্ঠ গণন বের করার সূত্র কি, একই রকম, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সেটা 1 মিলিমিটার হয় নরমালি, আর নিচে হয় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলে কতগুলো দাগ কাটা আছে, নরমালি 100টা থাকে, 50টা থাকে, তাহলে ওভাবে এই লঘিষ্ঠ গণনটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা এই ম্যাথটা দেখি। আমরা সামনে আরো কিছু ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে, যেমন আমরা আচ্ছা এই ম্যাথটা আগে দেখি। একটি স্লাইড ক্যালিপার্স যার ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। এই যে দেখো এখানেই ওই ম্যাথটা চলে আসছে, যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 20টা থাকে ভাইয়া তাহলে কি করব, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যখন 20 হবে তখন সেটা মূল স্কেলের 19 ভাগের সমান হবে। ঠিক সেম ভাবে তোমরা পড়েছিলা ভার্নিয়ার স্কেলে যদি ভাগ 10টা থাকে তাহলে 10টা ভাগ মূল স্কেলের 9টা ভাগের সমান হয়। 10টা ভাগ থাকলে মূল স্কেলের 9টা ভাগের সমান হচ্ছে, আর এখানে 20টা ভাগ মূল স্কেলের 19টা ভাগের সমান। তাহলে কোথায় জিনিসগুলো কাজে লাগতেছে সেটা আমরা একটু দেখি। এবং এটি দিয়ে D1 এবং D2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ যথাক্রমে 19 মিলিমিটার এবং 30 মিলিমিটার পাওয়া গেল। তাহলে এখানে D1টা কি, এটা হচ্ছে একটা ফাঁপা ব্যালন, একটা পাইপের মতো চিন্তা করতে পারো। তাহলে পাইপের ভেতরে যখন তুমি মেপেছো তখন তুমি পেয়েছো 19 মিলিমিটার, যেটা D1 ভেতরের এই যে তোমার ডায়ামিটারটা, আর বাইরে দিয়ে যখন ডায়ামিটার মেপেছো তখন তুমি পেয়েছো 30 মিলিমিটার। তাহলে দুইটা হচ্ছে তোমার মূল স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট। তারপরে ভার্নিয়ার স্কেলের পার্ট যথাক্রমে 10 এবং 7। তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট মানে কি, ভার্নিয়ার স্কেলের পার্ট মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মূল স্কেলের কোন একটা দাগের সাথে মিলে গেছে, তাহলে মূল স্কেলের কোন দাগের সাথে মিলেছে সেটা কিন্তু না, আমার লাগবে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা, কততম দাগটা কোন একটা দাগের সাথে মিলে গেছে, এবং সেটা দেয়া আছে এখানে আমরা দেখতে পেলাম 10 এবং 7। তাহলে ভার্নিয়ার সমপাতন জানি, মূল স্কেলের পার্ট জানি, আমার লাগবে কি, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা যদি D1 এর এক্সাক্ট মানটা বের করতে চাই, ভেতরের দিকের যেই ব্যাসটা, তাহলে আমরা বলতে পারবো D1 ইকুয়াল টু, আগে আমরা দেখি তারপরে ফর্মুলা গুলো দেখবো। আচ্ছা এখানে আরো কিছু ম্যাথ ছিল, সমস্যা নেই। আচ্ছা তাহলে আগে, আচ্ছা পরেটা এটা দেখতেছি, এটাই দেখি। তাহলে আমরা D1 বলতে পারি, আগে আমি ব্যাসটা বের করে আনি। এই ম্যাথে আমি যাচ্ছি না, আমি নিজে থেকে ব্যাসটা D1 D2 বের করে নিয়ে আসতেছি। তাহলে মূল স্কেলের পার্ট 19 মিলিমিটার যোগ ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন হচ্ছে 10 এই ক্ষেত্রে, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক বের করার ফর্মুলা কি তোমরা জানো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, সেটা হতে পারে, সেটা হয় নরমালি 1 মিলিমিটার, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20।
তাহলে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেছো, এই মানটা এখানে বসায় দাও জাস্ট, তাহলে ডি ওয়ান এর একটা মান পেয়ে যাবে। ঠিক সিমিলারলি ডি টু বের করার জন্য আমাদের মূল স্কেলের পার্ট হচ্ছে 30 যোগ ভার্নিয়ার সম্পাদন হচ্ছে 7, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 1/20। এই তো আই থিঙ্ক ডি ওয়ান ডি টু হয়ে গেছে। এখন আমরা এই কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করি। কোশ্চেনে কি বলেছে, সিলিন্ডারটি ফাঁপা অংশ কত গ্রাম পানি দ্বারা পূর্ণ করা যাবে। সিলিন্ডারটার ফাঁপা অংশ কতখানি পানি দ্বারা পূর্ণ করা যাবে, দ্যাট মিন্স ভেতরের আয়তনটা চাওয়া হয়েছে। এই যে ফাঁপা একটা পাইপ, এই ফাঁপা পাইপটার ভেতরের আয়তন কতটুকু সেটা চাওয়া হয়েছে। তাহলে আমরা অলরেডি কিন্তু একটা সিলিন্ডার, যে ভেতরের অংশটা যেটা একটা সিলিন্ডারের আয়তন বের করার সূত্র শিখেছি, পাই আর স্কয়ার এল। তাহলে তুমি যেহেতু যেটা জানো, তুমি কিন্তু ভেতরের ব্যাসটা জানো, ব্যাসার্ধ জানো না। তুমি এই পাইপটার ভেতরের ব্যাসটা জানো, ব্যাসার্ধটা জানো না। তাহলে চাইলে ব্যাসার্ধটা বের করে আনতে পারো, যে d1/2। তাহলে ব্যাসার্ধ যদি বের করে ফেলতে পারো, আই থিঙ্ক বাকি কাজটা তো সহজ। আমি d1টা বের করলাম, তাহলে d1/2 সেটা হবে আমি r1 ব্যাসার্ধ হিসেবে d1/2 কে বের করে আনি। তারপর সেটা দিয়ে আমি ভেতরের আয়তনটা বের করব। তাহলে ভেতরের আয়তনের সূত্র কি, পাই r1 স্কয়ার, দ্যাট মিন্স ভেতরের গোলাকার বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল, ভেতরের বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল ইনটু সেই আমার এটার যে দৈর্ঘ্য সেটা, এবং দেখো দেয়া আছে এটা দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, পাই আর স্কয়ার ইনটু যে এল সেটা, বা এটাকে আমরা বলতে পারি পাই r1 না দিয়ে আমরা d1/2 দিতে পারি না, কারণ r1 তো আসলে d1/2 এর মান, এটা স্কয়ার ইনটু এল এভাবে দিতে পারি। তাহলে এভাবে আমরা ভেতরের আয়তনটা বের করে ফেলতে পারলাম। এরপর এখানে একটা ম্যাথ ছিল, সেটা একটু দেখি। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তাহলে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বের করার নিয়ম কিন্তু আমরা অলরেডি পড়ে আছি। ভার্নিয়ার ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে VC = S/N, এবং এখানে S কত হবে, N কত হবে তোমরা সবাই বুঝতে পারতেছো, যে S নরমালি আমরা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর ই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে এভাবে আমরা ভার্নিয়ার স্কেলের কনস্ট্যান্টটা বের করে নিয়ে আসতে পারবো। আবার ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু অন্যভাবে বের করা যায় না, অন্যভাবেও কিন্তু বের করা যায়। অন্যভাবে কিভাবে বের করা যায়, এটা হচ্ছে 0.05 মিলিমিটার। আমরা জানি ভার্নিয়ার যে কনস্ট্যান্ট সেটা মানে কি আসলে, ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগ, ছোট এক ভাগ ক্ষুদ্রতম স্কেলের এক ভাগের থেকে কতটুকু ছোট। তোমরা কিন্তু এটা সংজ্ঞাতে পড়ে আসছো। এইভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারি আমরা চাইলে S/N দিয়ে, অথবা ভার্নিয়ার স্কেলের এক ভাগ ক্ষুদ্রতম স্কেলের এক ভাগের থেকে কতটুকু ছোট, অবভিয়াসলি ছোট হবে, কারণ ভার্নিয়ার স্কেলের 20টা আমার মেইন স্কেলের 19টার সমান। তাহলে অবশ্যই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগটা মূল স্কেলের এক ভাগের থেকে কিন্তু ছোট হবে। তো সেটা কতটুকু ছোট সেটা তুমি ঐকিক নিয়মে চাইলে বের করে ফেলতে পারো, সেটা আমাদের বের করার দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। স্ক্রু গজের পিচ 0.5 মিলিমিটার বলতে কি বুঝো? পিচ আই থিঙ্ক তোমাদের বলা হয়নি। তাহলে পিচ কি জিনিস, পিচ হচ্ছে এই যে তুমি স্ক্রুটাকে একবার ঘোরাবা, হ্যাঁ, আমার যে স্ক্রু গজ আছে স্ক্রু গজটাকে একবার একটা প্যাচ ঘোরাবা, একটা সম্পূর্ণ প্যাচ ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সামনে যাবে, তোমাদের বোতল দিয়ে দেখাইছিল তোমাদের আহসান স্যার, যে একটা সম্পূর্ণ প্যাচ ঘোরাইলে ও যতটুকু সামনে যায়, বা একটা সম্পূর্ণ প্যাচ উল্টো দিকে ঘোরাইলে ও যতটুকু পেছনে যায়, এটাকে বলা হয় পিচ। এটাকেই বলা হয় পিচ, যন্ত্রের পিচ। তাহলে সেক্ষেত্রে যন্ত্রের পিচ 0.5 মিলিমিটার বলতে আমরা বুঝি যে আমাদের স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলটা এক ভাগ, সম্পূর্ণ এক ভাগ ঘোরালে আমার এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরে যাবে সেটাই হচ্ছে আমাদের পিচ। বা এটা আমরা যদি ফর্মুলাইজ করার চেষ্টা করি, ফর্মুলা দিয়ে কিভাবে এক্সপ্লেন করব, তাহলে ফর্মুলা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি যে লঘিষ্ঠ গণন এলসি, স্ক্রু গজের ক্ষেত্রে এলসি লঘিষ্ঠ গণন আমরা জানি পিচ ডিভাইডেড বাই আমার যেই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সেটা। তাহলে সেক্ষেত্রে পিচ আমরা বলতে পারি লঘিষ্ঠ গণন
ডিভাইডেড ইনটু ভাগ সংখ্যা। এবং এটা খেয়াল করে দেখবা, এটার মান তুমি যদি খেয়াল করো, এটার মান পাবা হচ্ছে 1 মিলিমিটার। নরমালি পিচ হয় 1 মিলিমিটার না, নরমালি পিচ হয় 1 মিলিমিটার, যে আমরা আমাদের স্ক্রু গজের ক্ষেত্রে সম্পূর্ণ 1 ভাগ ঘোরালে আমার এই বৃত্তাকার স্কেলটা 1 মিলিমিটার সামনে আগায়, রাইট? 1 মিলিমিটার সামনে আগায়। তাহলে সেক্ষেত্রে পিচ হচ্ছে আমরা যেটা বললাম, আমার স্ক্রু গজের এই বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ 1 ভাগ ঘোরাইলে কমপ্লিট একটা রোটেশনে সে যতটুকু সামনে গেল সেটা। আচ্ছা, আই থিঙ্ক এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের আরো কিছু ম্যাথ ছিল, আই থিঙ্ক এটা তো সবকিছু এক্সপ্লেন করে ফেললাম। এবার দেখি এটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলক ও ব্যালন পরিমাপ করে নিম্নোক্ত পার্ট পাওয়া গেল। এখানে কতগুলো পার্ট পাওয়া গেছে, গোলকের কিছু পার্ট, যে ব্যাস কত, ভার্নিয়ার সমাপতন কত, আর ভার্নিয়ার ধ্রুবক কত। তাহলে এখন যদি তোমাকে বলা হয় এই ভার্নিয়ার ধ্রুবক দিয়ে আমাকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত সেটা বের করো, ভাগ সংখ্যা কত হবে সেটা বের করে দাও। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, আর কিছু নাই। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত সেটা বের করো। শিখাইছি না অলরেডি শেখানো আছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু এস বাই এন। তাহলে আমরা চাচ্ছি এন এর মান কত, তাহলে এস বাই ভিসি। এস এর মান দেওয়া আছে এখানে কত, এস এর মান তো আমরা জানি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, দ্যাট ইজ আওয়ার 1 মিলিমিটার। আর এটা হচ্ছে ভিসি এর মান দেওয়া হচ্ছে 0.05। তাহলে দেখো 1 ভাগ 0.05 কত আসে, এটা আসে 20। তাহলে আমরা ইনডাইরেক্টলি বলা আছে যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করেছিলাম সেই ভার্নিয়ার স্কেলে 20টা দাগ কাটা আছে, ঠিক আছে। এবং এখানে এস এর মান বলবো যে এস এর মান ভাই 1 মিলিমিটার। এটা কেন, নরমালি আমরা জানি আমাদের যে স্কেলগুলো থাকে সেই স্কেলে ক্ষুদ্রতম ইউনিটটা কত থাকে, 1 মিলিমিটার। সেন্টিমিটারটাও কিন্তু 10টা ভাগে ভাগ করা থাকে, তো সেখানে 1 মিলিমিটার হচ্ছে ক্ষুদ্রতম একক। তাহলে এস হচ্ছে ক্ষুদ্রতম একক। ফাইন। তাহলে বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বলতে কি বোঝায়, আমরা সংজ্ঞা দিয়েও বলছি, আবার আমরা এখানে সূত্র দিয়েও বলছি। সংজ্ঞা দিয়ে বলতে গেলে বললাম যে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ যতটুকু ছোট, ভার্নিয়ার স্কেল সবসময় ছোট থাকে, রাইট? ভার্নিয়ার স্কেলটা ছোট ইউজ করা হয়, তাহলে ভার্নিয়ার স্কেল অবশ্যই ছোট। তাহলে ওই মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের থেকে আমার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট, দ্যাট ইজ আওয়ার ভার্নিয়ার কনস্ট্যান্ট। ব্যালনের ব্যাসার্ধ নির্ণয় করো। অবভিয়াসলি যেহেতু ব্যাস দেয়া আছে, তাহলে আমি ব্যাসের এক্সাক্ট ভ্যালু বের করতে পারবো। এল প্লাস কি ভি ইন্টু ভিসি, এই ফর্মুলা দিয়ে এক্স্যাক্টলি তুমি ব্যাসটা ডিটা বের করে নিয়ে আসলাম, আর সেই ডি কে 2 দিয়ে ভাগ করলে তুমি তার ব্যাসার্ধটা পেয়ে যাবে। যেখানে মানগুলো যদি আমি বলে দিই কত আসবে, আমাকে ব্যালন চাইছে, তাহলে ব্যালনের এই যে ব্যাস আমরা দেখি ব্যাস 6.5, তাহলে এটার মান আসবে, এল এর মান আসবে 6.5, প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 12, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। এই তো, এটা হচ্ছে আমার ডি এর মান, আর সেখান থেকে আর এর মানটা পেয়ে যাব। এরপর দেখি ব্যালনের আয়তন গোলকের আয়তনের কত গুণ হবে। তো দুইটা আয়তন আলাদা আলাদা করে বের করা যাবে অবভিয়াসলি। ব্যালনের আয়তনের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা কি, ব্যালনের আয়তন ভি, আমরা যদি ব্যালন কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, ধরো বি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পাই আর স্কয়ার এইচ, এল এর জায়গায় এইচ আছে, বা এটাকে আমরা বলতে পারি পাই ডি বাই 2 হোল স্কয়ার ইন্টু এইচ। তাহলে এক্ষেত্রে এইচ এর মানটাও তোমাকে ওই কি ওই ফর্মুলা দিয়ে বের করতে হবে, এল প্লাস ভি ইন্টু ভিসি, আবার ডি এর মানটাও কিন্তু তোমাকে এল প্লাস ভি ইন্টু ভিসি দিয়ে বের করতে হবে। তাহলে ব্যালনের আয়তন পেয়ে গেলাম। আর গোলকের আয়তন ভি স্ফিয়ার সাপোজ, সেটা তো আমরা জানি গোলকের আয়তন ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব। আর তো আমরা জানি না, আমরা ব্যাস জানি, তাহলে সেই ব্যাসটা ইউজ করে আই থিঙ্ক করে ফেলা উচিত। বা এটাকে তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই ইন্টু ব্যাস হচ্ছে ডি বাই 2 ইন্টু কিউব। তাহলে এইভাবে আমরা চাইলে আয়তনটা বের করে তাদেরকে কম্পেয়ার করলেই হয়ে গেছে, কারণ বলা হয়েছে যে ব্যালনের আয়তন গোলকের আয়তনের কত গুণ, দুইটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে যে এটা এটার এত গুণ। এরপরে এখানে দেখি দণ্ডের দৈর্ঘ্য
মূল স্কেলে 22 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে মূল স্কেলের পার্ট। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। দ্যাট মিন্স ভার্নিয়ার স্কেলে 20টা ভাগ কাটা আছে, তাহলে সেক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা যাবে, ভিসি 1 মিলিমিটার ডিভাইডেড বাই 20। আর মূল স্কেলের এই যে এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা তো আমি এখানে 1 মিলিমিটার ইউজ করলাম। ভার্নিয়ার সমাপতন 12, ভি এর মান হচ্ছে 12, আর এল এর মান মূল স্কেলে পার্ট ছিল 22 সেন্টিমিটার। তাহলে আই থিঙ্ক এখন ফর্মুলা হচ্ছে মূল স্কেলের দৈর্ঘ্য কত, তাহলে ফর্মুলা কি, এল প্লাস ভি ইন্টু ভিসি। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার যে মূল স্কেলের পার্ট এটা কিন্তু সেন্টিমিটারে দেয়া আছে, খেয়াল করে দেখো মূল স্কেলের পার্ট কিন্তু সেন্টিমিটার দেয়া আছে। নরমালি তোমরা সবাই মানগুলো যা আছে তা বসাই দিবা, ভুল হবে। সেন্টিমিটার আছে, আইদার তোমাকে ওই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে, অথবা তোমার এই ভার্নিয়ার কনস্ট্যান্টের মিলিমিটারকে তোমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি চাইলে যেটা ইচ্ছা সেটা করতে পারো। তাহলে আমি নরমালি যেটা করব, 22 সেন্টিমিটারকে 220 মিলিমিটারে নিয়ে যাবো, সহজ, ওইটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে না। হ্যাঁ, যেটা সহজ সেটা করবো। তাহলে আই থিঙ্ক এখন মানগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে, যে 220 প্লাস 12 ইন্টু 1 ডিভাইডেড বাই 20, বা এটা 0.05 আসে। মাত্রা সমীকরণ কাকে বলে? মাত্রা সমীকরণের সাহায্যে এই সমীকরণটির সত্যতা যাচাই করো। তাহলে আমাদের এই সমীকরণটা সত্যতা যাচাই করতে হবে, এটা কি আসলে সত্য কিনা। তাহলে সমীকরণের সত্যতা যাচাই করার জন্য আমরা মাত্রা সমীকরণ ইউজ করে থাকি। মাত্রা সমীকরণ বলতে কি বোঝায়? আমরা জানি মাত্রা তো জানি, ডাইমেনশন, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। আমরা জানি যে দৈর্ঘ্যের মাত্রা, কতগুলো রাশির মাত্রা তো আমরা জানি না, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। ভরের মাত্রা কি তোমরা জানো, ভরের মাত্রা হচ্ছে এম। সময়ের মাত্রা, সময়ের মাত্রা কি তোমরা জানো, টাইম। তাহলে মাত্রা বলতে আসলে বোঝায় যে কোনো রাশিতে কাজ, কাজ একটা রাশি অবভিয়াসলি, কাজের মধ্যে কি কি মৌলিক রাশি আছে সেটা বের করা, এবং সেই মৌলিক রাশিগুলোর কোন ঘাতে আছে সেটা বের করে হচ্ছে কি আমাদের মাত্রা। বা সেটা মাত্রা মানে ওইটা মিন করে যে যে কোনো রাশির মধ্যে মৌলিক রাশিগুলো কোন ঘাতে আছে। যেমন আমি একটু করে বুঝাই, হালকা করে বুঝাই, যেমন ধরো বেগ, তোমরা অলরেডি কিন্তু দেখছো না, দেখছো, অলরেডি দেখছো। বেগ ইজ ইকুয়াল টু বলতে পারি ভি ইকুয়াল টু ফর্মুলা কি, এস বাই টি, দূরত্ব বাই সময়। তাহলে বেগের মধ্যে আসলে দূরত্ব মৌলিক রাশি এবং দৈর্ঘ্য মৌলিক রাশি এবং সময় মৌলিক রাশি আছে, এবং এরা কি কি ঘাতে আছে সেটা একটু দেখি। তাহলে আমাদের উপরে আছে দূরত্ব, যেটাকে আমরা দৈর্ঘ্য এল, এল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। নিচে সময় আছে, সেটাকে আমরা টাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মাত্রা দিয়ে, তাদের মাত্রাগুলো দিয়ে দিলাম, এবং এটাকে দেখলে আমি পাবো এল টি ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি বেগের মধ্যে, বেগ রাশিটার মধ্যে দৈর্ঘ্য রাশিটার পাওয়ার হচ্ছে 1 এবং সময় রাশিটার পাওয়ার হচ্ছে -1। তাহলে বেগ রাশির মধ্যে আমার দৈর্ঘ্য এবং সময়ের ঘাতগুলো 1 এবং -1। দৈর্ঘ্যের ঘাত হচ্ছে 1, সময়ের ঘাত হচ্ছে -1। এই ঘাত আকারে মৌলিক রাশিগুলো বেগের মধ্যে আছে। আর মাত্রার সমীকরণ, এটা হচ্ছে মাত্রা, তাহলে এল এম টি এগুলো সব মাত্রা। আর মাত্রার সমীকরণ বলতে কি বোঝাই? মাত্রার সমীকরণ বলতে সেই মাত্রাটাকে যখন আমরা একটা থার্ড ব্র্যাকেটে আটকাই দিব সেটাকে আমরা বলবো মাত্রা সমীকরণ। ঠিক আছে, এখন কোন রাশির সত্যতা যাচাই করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওই যে সূত্রটা আছে সেই সূত্রটার কতগুলো অংশ আছে, প্রতিটা অংশের মাত্রা সমীকরণ সেম হইতে হবে, তাহলেই সমীকরণটা সত্য হবে। তাহলে আমরা আবার বলি যে আমাদের কাছে এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণের প্রতিটা অংশের মাত্রা সমীকরণ যদি সেম হয় তাহলে সমীকরণটা সত্য। যেমন 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 চিন্তা করে দেখো, এই যে প্রথম অংশটা, সমীকরণটার প্রথম অংশটা ভি স্কয়ার, এই ভি স্কয়ারের মধ্যে কি কি মৌলিক রাশি কি কি ঘাতে আছে সেটা আমরা দেখে নিই। তাহলে ভি এর অলরেডি কিন্তু আমরা যে মাত্রা সেটা দেখে আসছি, এল টি ইনভার্স 1। তাহলে ভি স্কয়ারের মাত্রাটা কি হবে? ভি স্কয়ারের মাত্রা হবে এল টি ইনভার্স 1
টু দি পাওয়ার 2। আর মাত্রার সমীকরণ বানাই দিলে সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই দিব। তাহলে আমরা এখানে বলতে পারি, একটু আমি সরি, আচ্ছা আমরা তো আছি না, আমাকে একটু জানাও তো, আমার আই থিঙ্ক কানেকশন একটু সমস্যা হয়েছিল, আমরা আছি কিনা? না সমস্যা নেই। ওকে ফাইন। তাহলে ভি স্কয়ার যেই অংশটা আছে, ভি স্কয়ার অংশের মাত্রার সমীকরণটা আমরা বের করব। তাহলে ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, তোমরা মাত্রই দেখেছো। বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু যেহেতু এস বাই টি, দূরত্ব বাই সময়, এস এর মাত্রা হচ্ছে এল, টাইমের মাত্রা হচ্ছে টি, তাহলে এটাকে আমরা বলতে পারি এল টি ইনভার্স 1। তাহলে এল টি ইনভার্স, এটা যেহেতু স্কয়ার আছে ভি স্কয়ার, তাহলে এটাকে আমি স্কয়ার করে দিই এবং তার মাত্রার সমীকরণ বানানোর জন্য আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমার ভি স্কয়ার অংশটার মাত্রার সমীকরণ। তাহলে এটা যদি ভি স্কয়ারের মাত্রার সমীকরণ হয়ে থাকে, আচ্ছা এটা আমি রাখি, এটা আমি রেখে দিই ছোট করে। নিচে রেখে দিই। এবার আমি দেখব আমাদের ইউ স্কয়ার, এটার মাত্রার সমীকরণটা কেমন আসে। তাহলে এটার মাত্রার সমীকরণ, এটা কি, এটা তো একটা বেগ, এটা আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ। তাহলে এটার মাত্রার সমীকরণ কিন্তু সেমই আসবে না, যে এল টি ইনভার্স 1 তাদের স্কয়ার, মাত্রার সমীকরণ বোঝানোর জন্য আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব। তাহলে এটা আসলো এল স্কয়ার টি ইনভার্স 2। ঠিক সেম ভাবে লাস্টের অংশটা 2as, এই অংশটার মাত্রার সমীকরণ কেমন আসে সেটাও একটু দেখি। এখানে 2 তো কনস্ট্যান্ট, 2 এর তো আর কোনো মাত্রা থাকবে না, ধ্রুবক রাশি তো কোনো মাত্রা থাকে না। এ এবং এস তাদের একটা মাত্রা থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এ ত্বরণ, ত্বরণ ইকুয়ালটা আমরা কি জানি, এ ইকুয়ালটা আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, না, বা বেগ বাই সময়, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, আমরা বেগ বাই সময় বলতে পারি। তাহলে বেগের মাত্রা অলরেডি কিন্তু তোমরা দেখে আসছো, বা সেটাকে যদি আমি আরো ভাঙাই, তাহলে দূরত্ব বাই সময়, বেগকে ভাঙাইলে আসবে দূরত্ব বাই সময়, আর নিচে আছে সময়। সো এটাকে ভাঙাইলে আমি যেটা পাবো সেটা হচ্ছে উপরে থাকবে দূরত্ব আর নিচে থাকবে সময় স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার ত্বরণের যে আমি মাত্রা সমীকরণ পাবো সেটা হচ্ছে উপরে এল, নিচে টি স্কয়ার, বা এটাকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 2। এবং এখানে এস আছে, এর মাত্রার সমীকরণটা আমি নিয়ে আসি, আর এস এর মাত্রাটা ওর সাথে গুণ যাবে, এখানে 2as একসাথে আছে, আমি লিখতে পাচ্ছি 2as। তাহলে এর সাথে এস এর জিনিসটা গুণ আছে, এর সাথে এসটা মাল্টিপ্লাইড আছে। তাহলে এস যদি মাল্টিপ্লাই থাকে তাহলে আমি কি বলতে পারবো, এস এর মাত্রাটা কি হবে, এস যেহেতু একটা দূরত্ব, অবভিয়াসলি এস এর মাত্রাটা হবে এল। দূরত্ব, এস তো একটা দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, তাহলে এক্ষেত্রে আমি এল দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার কি আসবে, এল স্কয়ার টি ইনভার্স 2, এবং এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে এই পুরো ইকুয়েশনটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যে তিনটা অংশ ছিল সেই প্রতিটা অংশেরই আমার যে মাত্রার সমীকরণ সেটা সেম, এল স্কয়ার টি ইনভার্স 2, এল স্কয়ার টি ইনভার্স 2, এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার এই সমীকরণটা সত্য একটা সমীকরণ। বাট যদি কোনো একটা মাত্রার সমীকরণ সেম না আসতো তাহলে কিন্তু তুমি বলতে পারতা যে এই সমীকরণটা সত্য না, মিথ্যা, এই সমীকরণটা মিথ্যা। এবং এটার আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে, বলতে পারো যে একই রকম রাশি যোগ বিয়োগ করা যায়, একই রকম রাশি যোগ বিয়োগ করা যায়, একই রকম রাশি যোগ বিয়োগ করা যায়। যেমন তুমি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যকে যোগ করতে পারবা, তুমি দৈর্ঘ্যের সাথে সময় যোগ করে তো আর দৈর্ঘ্য পাবা না, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, আমরা সবসময় দৈর্ঘ্যের সাথে আরেকটা দৈর্ঘ্য যোগ করতে পারি, দুইটা দৈর্ঘ্য যোগ করলে আমরা নতুন একটা দৈর্ঘ্য পাবো। বাট একটা দৈর্ঘ্য তার সাথে একটা সময়, এই দুইটা যোগ করে তো আমি আর দৈর্ঘ্য পাবো না। দ্যাট মিন্স একই টাইপের রাশি যোগ করা যায়, একই টাইপের রাশি বিয়োগ করা যায়, একই টাইপের রাশির মধ্যে এই যোগ বিয়োগের কাজগুলো করা যায়। তাহলে এই যে কোনো সমীকরণ, এখন তোমাকে এটা বললাম, এখন আমি যদি তোমাকে বলি ভি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটার ক্ষেত্রে সত্যতা যাচাই করো, তাহলে তুমি এটার ক্ষেত্রে প্রতিটা রাশির জন্য আলাদা আলাদা মাত্রা সমীকরণ বের করবা। যেমন এস এর ক্ষেত্রে এটা মাত্রা হবে কি এল, আবার দেখো ইউটি,
ইউ এর ক্ষেত্রে বেগ, এটা যেহেতু বেগ, তুমি জানো বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, আর সময় মাত্রা হচ্ছে t। তাহলে এই t এবং t ইনভার্স কাটাকাটি গিয়ে শুধু থাকবে l, এখানেও এই পাশে l, আবার হাফ at স্কয়ার, এটা যদি দেখো এর মাত্রা হচ্ছে lt ইনভার্স 2 আর t এর মাত্রা হচ্ছে t স্কয়ার, যেহেতু এখানে যেহেতু t স্কয়ার আছে তাহলে t এর উপর স্কয়ার, এরপর কাটাকাটি করো t স্কয়ার t ইনভার্স 2 কাটা শুধু থাকে l। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা রাশির মাত্রা কি থাকতেছে l l l, বা প্রতিটা রাশিতে আমার যে মৌলিক রাশি থাকার কথা প্রতিটা অংশের মধ্যে এই মৌলিক রাশি আসলে সেম, এই জন্য l l l তাদেরকে যোগ বিয়োগ করা যাচ্ছে। এই সমীকরণের ডান পাশে যে দুটো রাশি আছে দেখো, একটা আছে এখানে l পাইছি, এখানে l পাইছি, তাহলে এই দুইটাকে যোগ করছি এবং এই দুইটা l কে যোগ করে আমি সমীকরণের বাম পাশে কি l, তাহলে আমি এই দুইটা l কে যোগ করে আমি আসলে একটা l ই পেলাম, বা দুইটা দৈর্ঘ্যকে যোগ করে আমি একটা দৈর্ঘ্যই পেলাম। যদিও আমার ইকুয়েশনটা কিন্তু অন্যরকম ছিল দেখতে, বাট তাদের ভিতরে যে মৌলিক রাশিগুলো আমি কিন্তু l, তারপর t, তারপর হচ্ছে আমাদের m, এগুলো কিন্তু একদম মৌলিক রাশি না, মৌলিক রাশি বের করে নিয়ে আসছে, তাদেরকে ভেঙে 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 মৌলিক রাশিতে নিয়ে দেখলাম যে প্রতিটা রাশি আসলে একই জিনিস। তাহলে এভাবে যে কোনো সমীকরণ তোমাকে দিয়ে দিতে পারে এবং সেটা সত্যতা যাচাই করতে বলতে পারে, এবং সেক্ষেত্রে আমরা শুধু l দিব না, অবভিয়াসলি আমরা মাত্রা সমীকরণ ইউজ করব। দ্যাট মিন্স এভাবে থার্ড ব্র্যাকেট ইউজ করব প্রতিটার মধ্যে, প্রতিটা মাত্রাকে যদি আমি থার্ড ব্র্যাকেট দিই তাহলে সেটাকে আমাকে বলা হয় মাত্রা সমীকরণ। আচ্ছা, এরপর আমাদের এখানে আরেকটা প্রবলেম আছে, একই রকম জিনিস, সবগুলো একই রকম, এটা হচ্ছে স্ক্রু গজের একটা সমস্যা। তাহলে সেটা আমরা দেখে ফেলি। মূল স্কেলের পার্ট 4.2 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এল এর মান 4.2 সেন্টিমিটার। তারপর বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে তোমার 45, বৃত্তাকার স্কেলের পার্ট দেখতে পাচ্ছি 45, দ্যাট মিন্স আমি এখানে বলতে পারি এটা যে কোনো কিছু দিয়ে নাম দিয়ে দিতে পারি, হ্যাঁ ধরো ভি দিয়ে দিলাম, হ্যাঁ 45, এবং এখানে পিচ হচ্ছে 1 মিলিমিটার, পিচ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে সেক্ষেত্রে ওই যে পিচ কি বলেছিলাম, পিচ মানে হচ্ছে টোটাল একটা ঘূর্ণন দিলে যতটুকু আগায় সেটা পিচ, বা পিচের আরেকটা নাম তোমাদের বলে দিই, এটা এইভাবে মনে রাখতে পারো, পিচ ক্যান অলসো বি রিটেন অ্যাজ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। বাট সবসময় কিন্তু এটা হবে না, হ্যাঁ সবসময় এটা নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের পিচ হচ্ছে ওই যে পিচের মান আমরা 1 মিলিমিটার বলছি, টোটাল আমার স্ক্রু গজের এই বৃত্তাকার স্কেলটাকে টোটাল 100 ভাগ ঘুরালে এটা 1 মিলিমিটার আগায়, তাহলে পিচ হচ্ছে 1 মিলিমিটার, 100 ভাগ ঘুরাইলে 1 মিলিমিটার আগাচ্ছে, টোটাল ঘূর্ণনে 1 মিলিমিটার আগাচ্ছে, তাহলে পিচ হচ্ছে 1 মিলিমিটার। ফাইন, তাহলে পিচ যদি 1 মিলিমিটার হয় আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 100, এই যে তাহলে আমি এলসিটা বের করতে পারবো কিভাবে, লঘিষ্ঠ গুণন, সেটা হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100। তাহলে এখানেও আবার আগের মতো কাহিনী সেন্টিমিটারে, সেটা অবশ্যই খেয়াল রাখবে, যদি এটা মিটারে দিয়ে দেয় তাহলে যদিও কষ্ট করে ম্যাথটা করলে অ্যান্সারটা হলো না। তাহলে মিটারে হোক, সেন্টিমিটারে হোক, মিলিমিটারে হোক, মাইক্রোমিটার হোক, 10 টু দি পাওয়ার যে কোনো, তোমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, হ্যাঁ যে যদিও তোমাদের ওই সূচক টাইপের জিনিসগুলো নাই বাট এখানে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে, মেগা গিগা সেন্টি ডেসি ওই জিনিসগুলো কিন্তু এখানে আসতে পারে, এবং ওটা দিয়ে প্যাচ লাগিয়ে দিবে, অ্যাডমিশন টেস্টে বলো বা তোমার এমসিকিউতে বলো, ওইটা দিয়ে প্যাচ লাগিয়ে দিবে। কোন ইউনিট, অবশ্যই ইউনিট মাথায় রাখবা, ঠিক আছে ফাইন। এটা তো হয়ে গেছে আই থিঙ্ক। সিলিন্ডারের আয়তন, আচ্ছা এখানে আরেকটা কথা বলতে দেখি যে সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা সমান হতে হলে সিলিন্ডারের আয়তন কত আছে, এই ম্যাথটা তাহলে একটু সলভ করে দিই। তাহলে আমাদের সিলিন্ডারের পার্ট পাওয়া গেছে ব্যাস, তাহলে ব্যাসের জন্য যেহেতু মানগুলো পাওয়া গেছে তাহলে আমি ব্যাসটা বের করে ফেলি, রিয়েল ব্যাস কত, তাহলে ডি ইকুয়াল টু বলতে পারবো আমাদের 4.2 ইন্টু 10 বা 42 মিলিমিটার বলে দিই একবারে, 42 মিলিমিটার যোগ 45 ইন্টু 1/100 মিলিমিটার, তাহলে এখানে মিলিমিটার একটা অ্যান্সার তুমি পেলা, এবং এটা হচ্ছে কি ব্যাস, এটা হচ্ছে ব্যাস।
বলা হচ্ছে সিলিন্ডারের ব্যাস, আমরা দেখি কি বলা হচ্ছে, সিলিন্ডারের ব্যাস এবং উচ্চতা সমান হতে হলে, ব্যাস এবং উচ্চতা সমান হতে হলে আয়তন কত হবে, আয়তন কত হতে হবে, এরকম কিছু কোয়েশ্চেন। তাহলে আমার সমান হতে হলে, তাহলে আমার এটা যদি ব্যাস হয় তাহলে আমার উচ্চতা এল বা এইচ যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, তাহলে সেটাও কি এটা সমান হবে, সমান হইতে হবে। তাহলে সমান হতে হলে আমার আয়তনটা কত হবে, বা সমান হলে আয়তন কত হবে, এরকম কিছু কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, তাহলে এইচটাকে আমরা ডি এর সমান ধরে নিলাম, তাহলে আমার আয়তনটা কত হবে, ভি ইকুয়াল টু, যেহেতু সিলিন্ডার, পাই ডি বাই 2 হোল স্কয়ার ইন্টু এইচ। কোশ্চেনটা এরকম হবে, হ্যাঁ, যে সমান হলে আয়তন কত হবে, কোশ্চেনটা হবে সমান হলে আয়তন কত হবে। আমরা কি সবাই আছি, একটু রেসপন্স করলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, ফাইনালি আই থিঙ্ক এটা লাস্ট ম্যাচের দিকে, আমরা শেষের দিকে চলে আসছি। এখানে একটা ঘনবস্তু দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে একটি ফাঁপা অংশ দেখতে পাচ্ছি, বা ফাঁপা, হ্যাঁ ঘনবস্তুটা ফাঁপা, হ্যাঁ ঘনবস্তুটা ফাঁপা, তাহলে আমাদের একটা ঘনবস্তু আছে যে ঘনবস্তুটা ফাঁপা, এবং এখানে আমাদের একটা গোলক দেওয়া আছে, সেই গোলকের ব্যাসার্ধটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাকে বলা হলো বলটিকে, এটা হচ্ছে এই বল, একটা বল, সেই বলটাকে যদি আমি এই ঘনকের ভেতরে প্রবেশ করাই, তাহলে ঘনবস্তুর ফাঁপা অংশের আয়তন কতটুকু হবে। তাহলে আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো যে ঘনবস্তুর আয়তন বের করার জন্য আমাদের সূত্র তো আমরা জানি যে a কিউব, এটা হচ্ছে ঘনবস্তুর আয়তন। আর গোলকের আয়তনের ক্ষেত্রে তোমরা সবাই সূত্র জানো, তাহলে এটা যদি আমরা ভিসি চিন্তা করি, আর এটা হচ্ছে গোলক, এটা ভি স্ফিয়ার চিন্তা করি, 4/3 পাই আর কিউব, তাহলে ফাঁপা অংশের আয়তন কতটুকু হবে, ডেল্টা ভি। কিউবের আমাদের এই ঘনবস্তুর আয়তন থেকে স্ফিয়ারের আয়তন বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে আমাদের ফাঁকা অংশটুকু, পাশে ফাঁকা কতটুকু অংশ আছে সেটা। এখন তোমাকে চাইলে এটাতে কিন্তু আরেকটু প্যাচও লাগাই দিতে পারে, এটাতে যদি প্যাচ লাগাই দেয় যে এখন তোমাকে ওই এরর টেরর দিয়ে আবার কাহিনী করে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্যাচ হয়ে যাবে। হ্যাঁ, যে তোমাকে বলা হলো এই এটা ব্যাসার্ধটা যেই স্কেলে মাপা হয়েছে সেই স্কেলের ক্ষুদ্রতম একক হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে এইটার আয়তনের ক্ষেত্রেও কি তোমার এরর হতে পারে, এবং সেই এররের কারণে তার আয়তনের মধ্যেও কিন্তু এরর চলে যেতে পারে। কথাটা বুঝতে পারতেছো, যে প্যাচ আসবে কিভাবে, এই ব্যাসার্ধটার মধ্যে যখন মাপা হলো, এটা তো দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, তো এটা 2.5 সেন্টিমিটার না হয়ে ওরা বলতে পারে যে এখানে একটা এরর হতে পারে, তারপর সেই এরর দিয়ে তোমাকে আয়তন ক্যালকুলেট করতে হতে পারে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তোমাকে ওই আপেক্ষিক ত্রুটি এই জিনিসগুলো বলতে পারে। তাহলে এখানেও চাইলে জিনিসগুলো পেঁচানো সম্ভব। আমার ক্যামেরাটা মেবি চলে গেছে, আমাকে একটু ক্যামেরাটা একটু পারমিশনটা দিয়ে দাও। হ্যাঁ জি ভাইয়া, ও হয়ে গেছে। ঠিক আছে, ওটা একটু ইসে দিয়ে দাও। হ্যাঁ জি জি, ডান। ঠিক আছে, ফাইনালি আমি যেটা বললাম যে পেঁচানো কিভাবে হতে পারে, হ্যাঁ, বাট নরমালি পেঁচাবে না, পেঁচালে পেঁচাতে পারে। আর ফাইনালি এটা হচ্ছে একদমই সহজ ম্যাথ, যে আপেক্ষিক ত্রুটি 10% হলে, এবার উল্টা দিকে যাব। আগে আমাদের সবকিছু দেওয়া ছিল, আমরা আপেক্ষিক ত্রুটি বের করছি, আর এখন আমাদের যদি আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকে এবং আমাদের পরিমাপকৃত মান আছে 67, তাহলে আমার চূড়ান্ত ত্রুটি কত হবে। তাহলে তোমরা যদি ফর্মুলাটা মনে থাকে যে আমাদের আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু ছিল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%, এটা ছিল আমাদের আপেক্ষিক ত্রুটির ফর্মুলা, যেখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটিটা এখানে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি চূড়ান্ত ত্রুটি ইকুয়ালস টু আপেক্ষিক ত্রুটি ইন্টু পরিমাপকৃত মান। তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি মান হচ্ছে 10%, 10%কে আমরা লিখতে পারি কত, 10/100 ইন্টু 67,
তাহলে এটাই হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি অ্যান্সার। তাহলে এই জিনিসগুলো যদিও অনেক ইজি, চ্যাপ্টারটা যদিও অনেক ইজি, যদিও অনেক সহজ, বাট সবসময় যে ম্যাথগুলো সবসময় যে ফরওয়ার্ডলি যাবে সামনে থেকে আমাকে চূড়ান্ত আপেক্ষিক ত্রুটি বের করতে বলবে এমন কোনো কথা নাই। সবসময় যে আমাকে ভার্নিয়ার কনস্ট্যান্টই বের করতে বলবে এমন কোনো কথা নাই। আমাকে হয়তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলতে পারে, এন এর মান। আমাকে হয়তো এখানে চূড়ান্ত ত্রুটি কত হবে সেটা বের করতে হতে পারে। আমাকে হয়তো পিচ কত সেটা বের করতে হতে পারে। পিচের ফর্মুলা তো মনে আছে আই থিঙ্ক, না? লঘিষ্ঠ গণন, এলসি। এলসি ইকুয়াল টু আমরা বলছিলাম যে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে সেক্ষেত্রে সবসময় যে আমাকে লঘিষ্ঠ গুণনই বের করতে বলবে, নট নেসেসারি দিস ইজ ট্রু। আমাকে হয়তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে হতে পারে, আমাকে হয়তো পিচও বের করতে বলতে পারে। তাহলে আই থিঙ্ক মোটামুটি সব টাইপের ম্যাথই দেখাই ফেলছি, এবং এখানে সবচেয়ে বড় ম্যাথটা ছিল আসলে প্রথম ম্যাথটাই, যেখানে তোমাকে আপেক্ষিক ত্রুটিটা বের করতে হয়। মিনিমাম আয়তন, ম্যাক্সিমাম আয়তন, রিয়েল আয়তন, তারপর রিয়েল আয়তন থেকে এই দুইটার বিয়োগফল যেটা সবচেয়ে বড় সেটাই আমার চূড়ান্ত ত্রুটি। আর সেই চূড়ান্ত ত্রুটিকে রিয়েল আয়তন দিয়ে ভাগ করলে আমি 100% করলে আমি আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। মোরলেস আই থিঙ্ক চ্যাপ্টারের ম্যাথ গুলো দেখিয়ে ফেলেছি। সামনে তোমাদের হাসান স্যার হচ্ছে চ্যাপ্টার 2টা নিবে, ওখানে অনেক মজার মজার ইন্টারেস্টিং গ্রাফ আছে, সেগুলো এক্সপ্লেন করবে। এবং চ্যাপ্টার 4 আমি নিব, কাজ ক্ষমতা শক্তি। আর 2 সপ্তাহ পরে ভাইয়া 2 সপ্তাহে তোমাদের চ্যাপ্টার 2 শেষ করবে, দেন 2 সপ্তাহ পরে আমি কাজ ক্ষমতা শক্তি নেওয়াবো বা নিব। তো সেক্ষেত্রে কাজ ক্ষমতা শক্তির মধ্যে অনেক অনেক ইন্টারেস্টিং ম্যাথ আছে। হ্যাঁ, আমরা এইচএসসি লেভেলে অনেক ইন্টারেস্টিং ম্যাথ করি, তো সবকিছু তো পড়াবো না এইচএসসি লেভেলে, কিছু কিছু জিনিস তোমাদের আইডিয়া দিয়ে দেবো, সো দ্যাট ইন ডেপথের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এখন যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তোমরা বলতে পারো, হ্যান্ড রেজ করতে পারো, কমেন্ট করতে পারো। আমার কাছে কোশ্চেনগুলো আসলে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমি কমেন্টে চোখ রাখছি, তোমরা নিজেদের মতো প্রশ্ন করতে পারো। কোন ম্যাথটা আসার সম্ভাবনা বেশি? আচ্ছা, নর্মালি ওই যে আমাদের বড় ম্যাথ যেটা আমরা করেছি আপেক্ষিক ত্রুটি, ওই ম্যাথটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ম্যাথটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে যেমন আমরা কি বলেছি দেখো, আয়তন বের করার আপেক্ষিক ত্রুটি। তাহলে এটাকে পেঁচাইতে কিভাবে পেঁচাইতে পারে? হয়তো তোমাকে বলতে পারে ক্ষেত্রফল বের করার আপেক্ষিক ত্রুটি বের করো। তাহলে তখন ক্ষেত্রফলের ম্যাক্সিমাম মান, ক্ষেত্রফলের মিনিমাম মান আর ক্ষেত্রফলের রিয়েল মান, তাদের পার্থক্য দিয়ে তখন তুমি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করবা। এখানে তোমাকে ঘনবস্তুর আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে আয়তনের। এখন তোমাকে ব্যালনের আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের আয়তনের সূত্রে জাস্ট চেঞ্জ আসবে। এখানে যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে গুণ করছি, তখন ব্যালনের আয়তনের ক্ষেত্রে আমরা সূত্র জানি পাই আর স্কয়ার এল। তখন ওই আয়তনের মিনিমাম মান, ম্যাক্সিমাম মান, রিয়েল মান বের করে ওখানে ক্যালকুলেশন করব। আবার ব্যালন না দিয়ে তোমাকে হয়তো একটা নর্মাল কোনো অন্য কোনো আকৃতির কোনো বস্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে পেঁচাইতে পারে, বাট মোরলেস এই ম্যাথটা যেহেতু সবচেয়ে বড়, এই ম্যাথটা আসতে পারে। আর সহজ করলে এরকম চার্ট দিয়ে দিবে, এই যে চার্ট দিয়ে দিবে, গোলক আছে, এখানে গোলক আছে, ব্যালন আছে, গোলকের তাদের সবার প্রধান স্কেল আছে, পাট আছে, ভার্নিয়ার সমাপতন আছে, ভার্নিয়ার ধ্রুবক আছে, মান বের কর। সহজ আসলে এইভাবে এই কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, এবং আই থিঙ্ক যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করার জন্য ওই যে একটু তোমাকে হয়তো 20 ভাগ নাকি 10 ভাগ এটা খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি একটু কথা বলি যে অনেকে বলতেছো যে ম্যাথ গুলো আবার রিভাইজ দেন, অথবা এই কনসেপ্টটা বুঝি না, এই কনসেপ্টটা বুঝি না। ভাইয়া, তোমাদের এই পুরো ক্লাসটা রেকর্ডেড থাকবে, এবং এই যে লেকচার শিটটা দেখতেছো এটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে। সো নাথিং টু ওয়ারি, এগুলো সবকিছু তোমাদের কাছে পৌঁছে যাবে, সমস্যা নেই। আম, তারপরে আর মানে ওই টাইপের কোনো কোয়েশ্চেন নাই, মানে সবাই জাস্ট বলতেছে যে রিভাইজ হয়তো দিতে কোনো রিভাইজ একটা দিতে। রিভাইজ দিয়ে, হ্যাঁ। তাহলে সো ফার আমি জাস্ট একটা পেজে তোমাদের একটা লিখে দেই যে আলটিমেটলি তাহলে আমরা কি কি করলাম এবং সূত্রগুলো কি কি, এই জিনিসগুলো জাস্ট। তাহলে মূলত দেখো, এটা হচ্ছে আমাদের রিভিশন, যেটা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দৈর্ঘ্য বের করার সূত্র। তারপর আমাদের এখানে ছিল স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য বের করার সূত্র বা ব্যাস বের করার সূত্র। দেন এখানে লঘিষ্ঠ গণন বের করার সূত্র এলসি ইকুয়াল টু এস বাই এন, যেখানে এস হচ্ছে আমার ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের, আর এন হচ্ছে এই বৃত্তাকার স্কেলে কতগুলো ভাগ আছে। নর্মালি এন এর মান 100 হয়, যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রু গজ,
এখানে 100টা ভাগ থাকে, বৃত্তাকার স্কেলে 100টা দাগ কাটা থাকে। আর এস এর মানটা নর্মালি 1 মিলিমিটার হয়, যে এখানে একটা ভিতরে একটা রৈখিক স্কেল আছে, সেই রৈখিক স্কেলে তোমার দাগ কাটা থাকে, ওটার সর্বনিম্ন একক হচ্ছে 1 মিলিমিটার। ঠিক সেম ভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন বের করবা তখনও ফর্মুলা কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন বের করবো তখন ফর্মুলা S/N। নর্মালি এস এর মান হয়ে থাকে 1 মিলিমিটার। এই তোমার এখানে যে রৈখিক স্কেল আছে, সেই রৈখিক স্কেলের ন্যূনতম ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এন। এনটা কি, এনটা হচ্ছে এই যে তুমি একটা ছোট স্কেল ইউজ করলা উপরে ভার্নিয়ার স্কেল, সেই ভার্নিয়ার স্কেলে কয়টা দাগ আছে সেটা। নর্মালি 10টা হতে পারে, 20টা হতে পারে। তো তোমাকে বলে দেওয়া থাকবে, এটা গিভেন থাকবে যে 10টা নাকি 20টা। তাহলে মোটামুটি সূত্র কিন্তু এই কয়েকটা জিনিসই, ঠিক আছে। এল এর মান, ভিসি এর মান, তারপর হচ্ছে স্ক্রু গজ দিয়ে ব্যাস বের করা, এবং স্ক্রু গজের যে ভার্নিয়ার কনস্ট্যান্ট সেটা, এবং এখানে আরো কিছু আয়তনের সূত্র থাকে, যেমন আমরা কি কি বলতে পারি, যেমন গোলকের আয়তন বের করার সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব। তারপর আমরা ব্যালনের আয়তন বের করার সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এল। তারপর আর কি সূত্র শিখলাম আমরা, আপেক্ষিক ত্রুটি বের করা, হ্যাঁ ত্রুটি বের করার কিছু সূত্র শিখলাম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ত্রুটিটা, এই যে এই সূত্রটা, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান মানে কি, কোনো এরর ছাড়া, তুমি এরর ইউজ না করে যেই ক্যালকুলেশন যে মানটা পেয়েছো সেটা হচ্ছে তোমার পরিমাপকৃত মান। পরিমাপকৃত মানটা কি, পরিমাপকৃত মানটা হচ্ছে এরর ইউজ না করে যে মানটা তুমি পেয়েছো। যেমন এখানে আমি বলেছিলাম এই যে 10 মিটার, 20 মিটার, 30 মিটার, এখানে কি এরর আমি ক্যালকুলেশন করেছি যে প্লাস মাইনাস 0.5 পয়েন্ট, কিছু তো ক্যালকুলেশন করি নাই। তাহলে এই এরর ক্যালকুলেশন না করে যে আয়তনটা আমি পাবো বা যে ভ্যালুটা পাবো, এটা হচ্ছে পরিমাপকৃত মান। আর চূড়ান্ত ত্রুটি ব্যাপারটা কি, উপরের মানটা কি, উপরের মানটা হচ্ছে ওই যে তোমার ত্রুটি কত হতে পারে, বিয়োগফলটা কত হতে পারে। এই যে আমরা আয়তনের ম্যাক্সিমাম মান, মিনিমাম মান বের করেছিলাম, রিয়েলটার সাথে এটার পার্থক্য সর্বোচ্চ কত হতে পারে। রিয়েল আয়তনের সাথে সর্বোচ্চ আয়তন বা সর্বনিম্ন আয়তন, এটার যে পার্থক্য, সে পার্থক্যটা মধ্যে সবচেয়ে বড় মানটাই হবে আমার চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে, যেমন এটার সাথে ম্যাক্সের রিয়েল আয়তনের সাথে সর্বোচ্চ আয়তনের পার্থক্য আমি লিখেছি 127, আবার রিয়েল আয়তনের সাথে সর্বনিম্ন আয়তনের পার্থক্য পেয়েছি 114। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়, 127টা বড়। তাহলে 127টাই হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটির একটা ফর্মুলা বা আপেক্ষিক ত্রুটির একটা ফর্মুলা আমরা এখানে শিখে গেলাম। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির ফর্মুলা। এবং এখানে আরেকটা সূত্র ছোট করে দেখেছি আমরা, এটা হচ্ছে এরকম, ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2। এটার কথা আমরা বলেছি যে এই যে তুমি 10 মিটার মাপলা, তুমি মেপে 10 মিটার, 20 মিটার, 30 মিটার পেলা, তাহলে সেক্ষেত্রে বলা হইতেছে ওই স্কেলের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে 1 সেন্টিমিটার, ক্ষুদ্রতম একক হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে তোমার ভুলটা কত হতে পারে, এই যে 10 মিটার তুমি মাপছো, এটা ভুল কত হতে পারে। ভুল হলে হয়তো হতে পারে তোমার এটা থেকে 1 সেন্টিমিটার কম, বা এটা থেকে 1 সেন্টিমিটার বেশি, বাট আমি মিটারে নেই, মিটার নিলে আই থিঙ্ক বেটার হয়। ক্ষুদ্রতম একক হচ্ছে 1 মিটার দেওয়া থাকলো, তাহলে 10 মিটারের ভুল কত হতে পারে, হয়তো ভুল করে তুমি 9 মিটার মনে করতে পারো, অথবা বেশি হলে তুমি 11 মিটার, এটা হতে পারে নাকি, না এটা না, অবশ্যই এটা ভুল। আমাদের হবে হচ্ছে এটা ডিভাইডেড বাই 2, সর্বনিম্ন যে একক সেটার অর্ধেক, সর্বনিম্ন একক যদি 1 মিটার হয় সেটার অর্ধেক, দ্যাট মিনস 0.5 মিটার। তাহলে 0.5 মিটার এদিক ওদিক হতে পারে, তোমার মানটা যেটা পেয়েছো সেটা 0.5 মিটার এদিক ওদিকে হতে পারে। তাহলে এটা হতে পারে 9.5 মিটার অথবা 10.5 মিটার, যেখানে 9.5টা হচ্ছে মিনিমাম, 10.5টা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে একটা হচ্ছে রিয়েল ভ্যালু যেটা হচ্ছে 10 মিটার, একটা হচ্ছে সর্বনিম্ন মান কত হতে পারে 9.5 মিটার, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম মান কত হতে পারে। ঠিক সেম ভাবে এই 20 মিটারেরও তো মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারবা, 30 মিটার যে মানটা পেয়েছো
সেটারও মিনিমাম ম্যাক্সিমাম মান বের করতে পারবে। এবং আই থিঙ্ক এই মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারলে বাকি ক্যালকুলেশন তো একদমই সহজ। হ্যাঁ, নেক্সট কোন কোয়েশ্চেন? না ভাইয়া, তেমন কোনো কোয়েশ্চেন নাই, সবকিছু সব বেশিরভাগই ক্লিয়ার হয়ে গেছে। আর যারা ক্লিয়ার না তারা রেকর্ডেড ক্লাসটা আবার দেখে নিলেই সমস্যা সমাধান হয়ে যাবে। বেস্ট অফ লাক। জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, বাট যেহেতু চ্যাপ্টারটা মানে সংক্ষিপ্ত সিলেবাস, অবভিয়াসলি কোয়েশ্চেন আসতে পারে। আর কোয়েশ্চেন আসলে আপেক্ষিক ত্রুটির ম্যাথগুলো তোমরা একটু বাসায় দেখে নিবা। এবং এমসিকিউ এর জন্য অবশ্যই লাইন বাই লাইন প্র্যাকটিস করতে হবে। তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে, অবভিয়াসলি এমসিকিউ এর জন্য আমার সাজেশন হচ্ছে টেস্ট পেপারটা আমরা ধরে ধরে সলভ করবো। হ্যাঁ, টেস্ট পেপার ইগুলো এমসিকিউ গুলো টেস্ট পেপার সলভ করবা, এবং প্লাস বই থেকে করতে পারো, বাট বইতে করলেও টেস্ট পেপারটা ফাইনাল প্রিপারেশনে তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, আমি তোমাদের এনকারেজ করব তোমরা টেস্ট পেপার ধরে ধরে একটু সলভ করবা, প্লাস বইটাও আগে পড়বা। যেহেতু বই অনেক ছোট, বই পড়তে তেমন কোনো সমস্যাই হবে না। এবং আমরা যে ক্লাসগুলো করব, যদি এই সাথে সাথে আমাদের সাথে সাথে আগায় যাও, দেখবা যে আলটিমেটলি একটা সময় আমাদের মোটামুটি 2-2.5 মাসে টোটাল বই শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একদম সবকিছু শেষ করে দিব আমরা A to Z। তো সেক্ষেত্রে নিজে যদি ওভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে খুবই ভালো হবে। আর যেটা বললাম, আমাদের সাথেই থাকবা, আমাদের সাথে এগোবা। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের তো ওয়েব ইন্টারফেস দেওয়া আছে, ওখানে তোমরা কোয়েশ্চেন পরেও করতে পারবা। সো আশা করছি সবার ক্লাসটা বুঝতে পারছো। আমার জন্য দোয়া করবা। তোমাদের সাথে আবার 2 সপ্তাহ পরে দেখা হচ্ছে। আহসান স্যারের ক্লাসগুলো করবা। আর আমি এই বলে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।